তোমার কি এই কোশ্চেন পেপার এটা করছিলা চ্যাপ্টার 5 এর? না ভাই, অনেক হার্ড। হার্ড? এগুলো তো কোশ্চেন কতগুলো রিপিটেটিভ, একই টাইপের কোশ্চেন বারবার আসে। হ্যাঁ ভাই, রিপিটেটিভ আছে, কিন্তু যেগুলা আছে ওগুলাই করতে সমস্যা হয়। ঠিক আছে, দেখতেছি, সমস্যা নাই। আচ্ছা, তো তাহলে আমরা এখন শুরু করে দিব। যারা লেট করে আসবে তারা ওইটা ভিডিও থেকে তারা বাকিটুকু কভার করে নিব, এটা ওদের ব্যাপার। ঠিক আছে, সো এখন অলরেডি 5:10 বাজে, তো আমরা শুরু করে দেই। সো লেটস গো টু দ্য কোশ্চেন পেপার। ফার্স্টে এটা প্রথমেই চ্যাপ্টার 5 এর ফার্স্টে এই কোশ্চেন, কি কোশ্চেন, যে একটা ল্যাপটপ আছে, হ্যাঁ, এখন একটা ল্যাপটপের এই যে লিডটা, যে ল্যাপটপের যে টপটা, যেটা এই যে এখন দেখছো রেড কালার দিয়ে যে মার্ক করলাম, এই পার্টটা এখন এটা কি আছে, ল্যাপটপের যে একটা হিঞ্জ আছে না, এই যে পিভটটা তারা মার্ক করে দিছে। পিভটটা হলো এখানে, যে এইটার অ্যাবাউটে রোটেট করে। যে কোন একটা বইয়ে থাকে, বই কি করে, বই এরকম একটা সার্টেন পয়েন্টে ফিক্স থেকে এরকম উপরে নিচে খুলতে পারি না, তেমন টাইপের আর কি। তো এখন এটা পিভট থেকে কতটুকু ডিসটেন্স দূরে আছে, 0.25 মিটার ডিসটেন্স দূরে। আর ফোর্স কত অ্যাপ্লাই করা হইতেছে আপওয়ার্ড ডিরেকশনে, 4.2 নিউটন। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন বলতেছে স্টুডেন্ট ওপেন্স দ্য কম্পিউটার উইথ অ্যান আপওয়ার্ড ফোর্স অফ 4.2 নিউটন। সো তাহলে এই লিডটা তুলতে সময়, এই ল্যাপটপের ঢাকনাটা তুলতে সময় কত ফোর্স দিতে হইতেছে, 4.2 নিউটন দিতে হইতেছে। আর বলতেছে ফোর্সটা 0.25 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য পিভট ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে। তো এখন বলতেছে ফার্স্ট এই যে আমাদের মুখস্থ কোশ্চেন আর আমাদের ফ্রি মার্ক যেগুলোতে দেয়, স্টেট দ্য ইকুয়েশন লিঙ্কিং মোমেন্ট, ফোর্স এন্ড ডিসটেন্স। কি হবে, মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স। এটা তো একদম ইজি জিনিস, মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স। গেল। মোর স্পেসিফিক্যালি এটা আমরা কি বলবো, পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট, তাই না? আমরা এটাকে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট বলবো বেসিক্যালি। এখন বলতেছে ক্যালকুলেট দ্য মোমেন্ট, মোমেন্টের ভ্যালু ক্যালকুলেট করো। ঠিক আছে, ভালো কথা, আমরা তো উপরে ফর্মুলা লিখেই আসছি। এখন এখানে ফোর্স কত, 4.2, আর ডিসটেন্স কত, 0.25। তো তাহলে ভ্যালুটা কত আসে, একজন আমাকে একটু বলো তো। 1.05 1.05, আর ইউনিটটা কি হবে, নিউটন মিটার। ফোর্স হলো নিউটনে, ডিসটেন্স হলো মিটারে, সো তাহলে ইউনিটটা হবে নিউটন মিটার। সো তাহলে এটা আমরা কত লিখবো, 1.05 নিউটন মিটার। ঠিক আছে, এটা আমরা 1.05 ও লিখতে পারি। অর আরেকটা জিনিস লেখা যায়, যে আমাদের দেখো গিভেন ইনফরমেশনটা টু সিগনিফিকেন্ট ফিগারে, ঠিক আছে, যে 0.25 এটা হলো টু সিগনিফিকেন্ট ফিগার, 4.2 এই ভ্যালুটাও কত, টু সিগনিফিকেন্ট ফিগার। সো তাহলে আমরা এটাকে 1.1 নিউটন পার, কি বলে, নিউটন মিটারও লিখতে পারি, কিন্তু 1.05 লিখলে পরেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এরপরে কি বলতেছে দেখো, এই কোশ্চেনটি ইন্টারেস্টিং, ডি নাম্বারে। The student finds that 4.2 is the minimum upward force needed to open the computer। যে তোমার কম্পিউটারটা ওপেন করার জন্য বা ল্যাপটপের ওই লিডটাকে তোলার জন্য তোমার কমসে কম কত ফোর্স দিতে হয়, 4.2 নিউটন ফোর্স দিতে হয়। কিন্তু বলতেছে দেন দ্য স্টুডেন্ট অ্যাপ্লাইজ আ ডাউনওয়ার্ড ফোর্স এফ টু ক্লোজ দ্য কম্পিউটার। কিন্তু কম্পিউটারটা ক্লোজ করতে বা ওই ঢাকনাটা নিচে নামাইতে এফ অ্যামাউন্ট অফ ফোর্স লাগে। এখন বলতেছে explain why the minimum force needed to close the computer is likely to be less than 4.2 নিউটন। কেন? বিকজ আমরা যখন নাকি পিসিটাকে তুলতেছিলাম বা ঢাকনাটা তুলতেছিলাম, তখন কি হচ্ছিল, we were doing work against gravity। যে এই ঢাকনাটার একটা ওয়েট আছে না, এই ঢাকনাটার তো একটা ওয়েট আছে নিচের দিকে। সো তাহলে যখন নাকি আমরা এটাকে লিফট করতেছিলাম বা এটাকে তুলতেছিলাম, তখন কি করতেছি, we were exerting a force against the weight। সো তাহলে আমাদের কি করা লাগতেছিল, ওয়েটটাকেও ওভারকাম করতে হইতেছিল, প্লাস আপওয়ার্ড ফোর্সটা অ্যাপ্লাই করতে হইতেছিল। কিন্তু ঢাকনাটা বন্ধ করতে সময় যে ল্যাপটপের কভারটা বা ল্যাপটপের লিডটা নিচে নামাইতে সময় আমাদের কি হইতেছে, ওয়েট যেদিকে আমরা ওই দিকেই ফোর্স অ্যাপ্লাই করতেছি। সো তাহলে দিস ফোর্স উইল বি লেস দেন দ্য ফোর্স নিডেড টু ওপেন দ্য কম্পিউটার। ব্যাপারটাকে সবাই বুঝতে পারছো কেন এটা বললাম? বিকজ আমরা উপরে তুলতে সময় আমাদের ওয়েটের এগেইনস্টে তুলতে হইতেছে, সো তাহলে আমাদের বেশি ফোর্স লাগতেছে।
আর নিচে নামাইতে সময় আমরা ওয়েটের দিকে কাজ করতেছি বা ওয়েটের দিকে ফোর্স অ্যাপ্লাই করতেছি, সো তাহলে আমাদের এখানে কি ফোর্সটা কম অ্যাপ্লাই করতে হচ্ছে। ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হইলে পর ওই জিনিসটা একটু কনফার্ম করতে হবে, তাহলে আমরা সামনের দিকে আগাইতে পারবো আর কি। ঠিক আছে? জি ভাইয়া হয়েছে। ওকে, তো তাহলে এখানের জন্য আমরা ব্যাপারটা কি লিখবো, যে when closing the computer, the force is applied in the direction of gravity or weight. The force is applied in the direction of weight. কিন্তু উপরে তুলতে সময় বা কম্পিউটারটা তুলতে সময় আমরা কি করতেছিলাম, ওয়েটের এগেইনস্টে ফোর্স অ্যাপ্লাই করতেছিলাম। But when opening, the force was against gravity or weight. তো তাহলে আমাদের ওইটার জন্য কি করতে হইতেছিল, উপরে তুলতে সময় বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হইতেছিল, আর ক্লোজ করতে সময়ের জন্য কি লাগে, কম ফোর্স লাগে। তো তাহলে এইটা হলো আমাদের মেইন ব্যাপার। তো এইটা ছিল আমাদের ফার্স্ট এর কোশ্চেন। আমরা এটা মার্ক স্কিমের সাথে অ্যানসারটা দেখে নেই যে আমাদের ম্যাচ করতেছে নাকি। ঠিক আছে? এই যে ফার্স্ট এ কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে, মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স দেন 1.05, এই যে এক্সেপ্ট 1.1 লিখলেও কোনো সমস্যা নাই। দেন মোমেন্ট অফ ওয়েট অফ দ্য লিড, যে লিডের একটা ওয়েট আছে, সো তাহলে অ্যাক্টস ইন দ্য সেম ডিরেকশন ওয়েন ক্লোজিং, যে ঢাকনাটা বন্ধ করতে সময় ওয়েটের ডিরেকশনেই কাজ করতেছে ডাউনওয়ার্ড ফোর্স, সো তাহলে এর জন্য আমাদের কম ফোর্স অ্যাপ্লাই করলেও হয়ে যাচ্ছে। সো এটা ছিল ফার্স্ট এর কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, এটাও আমাদের একটু ট্রিকি একটা পার্ট আছে, এটা আমরা পড়ে দেখি। হ্যাঁ, সো এখানের মধ্যে কাজটা কি বলতেছে দেখো, a student investigates the principle of moments. He connects a ruler to a stand with a pivot. আচ্ছা, সো একটা রুলার কে, হ্যাঁ একটা রুলার, যে মনে করো এই একটা রুলার, সে কি করছে, একটা পিভটের মধ্যে আটকায় দিছে। এখন রুলারের একটা ওয়েট আছে না, সো তাহলে রুলারের ওয়েটের জন্য রুলারটা কি করবে, এরকম নিচের দিকে নেমে যেতে চাবে না। রুলারটা এরকম তুমি একদিকে ঝুলায় রাখলে পরে রুলারটা কি করবে, তার ওয়েটের জন্য এমন নিচে নেমে আসতে চাবে। কিন্তু এই রুলারটা যেন এরকম নিচে না নেমে আসে, এর জন্য কি করা হইতেছে দেখো, এর জন্য স্টুডেন্টটা, এই যে স্টুডেন্টের হাতটা দেখছো, এই যে সে তার হাত দিয়ে কি করতেছে, এরকম একটা নিউটন মিটার দিয়ে একটা আপওয়ার্ড ফোর্স, বা নিউটন মিটার না বলে এখানে নাম বলছে কি ফোর্স মিটার। নিউটন মিটার ফোর্স মিটার একই জিনিস, যেটা দিয়ে কি করা হয়, ফোর্সের ভ্যালু বের করা হয়। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, হি হ্যাংস আ 2 নিউটন ওয়েট, এই যে একটা 2 নিউটনের একটা ওয়েট হ্যাং করছে, কতটুকু, কত মার্কে, 60 সেন্টিমিটার মার্ক অন দা রুলার। তো তার মানে 60 সেন্টিমিটার দূরে, সে 60 সেন্টিমিটার দূরে 2 নিউটন ওয়েটের একটা ম্যাস অ্যাটাচ করে দিছে। আর হি ইউজেস আ ফোর্স মিটার টু হোল্ড দ্য রুলার হরাইজন্টাল, মানে ব্যাপারটা এমন হইতেছিল কেমন, এই যে রুলারটা এরকম ধরেছিল, এটা তো পড়ে যাইতেছে। তো এখন এই যে এখানে একটা ওয়েট এক্সার্ট করা আছে, এর জন্য এটা পড়ে যাইতেছে। তো এর জন্য কি করতেছে, এর জন্য স্টুডেন্টটা তার আপওয়ার্ড একটা ফোর্স অ্যাপ্লাই করে রুলারটাকে কি করতেছে, হরাইজন্টালি ধরে রাখতেছে। আচ্ছা, এই যে সে বলতেছে রুলারটাকে সে হরাইজন্টালি ধরে রাখতেছে, রুলারটা হরাইজন্টাল আছে নাকি না এটা সে কেমনে করে এনশিওর করবে, রুলারটা হরাইজন্টাল আছে নাকি না এটা কিভাবে এনশিওর করা যায়, এটা কেউ আইডিয়া দিতে পারবা? হাউ টু, সেট স্কয়ার দিয়ে, সেট স্কয়ার দিয়ে, এক্সিলেন্ট। সেট স্কয়ার দিয়ে আমাদের কি করব বলো তো মাহফুজুর? স্যার সেট স্কয়ারটা পিভট আর স্ট্যান্ডের ওখানে রাখবো। এরপর কিভাবে বুঝবো? স্যার তারপর যদি দুটো অ্যালাইন হয়ে যায় তাহলে 90 ডিগ্রি হরিজন্টাল। এক্সিলেন্ট। সো তাহলে এই যে পিভট আর রুলারের মধ্যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ পিভট আর রুলারের মধ্যে অ্যাঙ্গেল, পিভটের এই যে স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডটা তো পারফেক্টলি ভার্টিক্যাল, তাই না? স্ট্যান্ড ইজ পারফেক্টলি ভার্টিক্যাল। নাও
স্ট্যান্ডের সাথে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে, তো তার মানে ভার্টিক্যালের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কে ফর্ম করে? হরাইজন্টাল ফর্ম করে। তো তাহলে the angle between the ruler and the stand যদি আমরা শো করতে পারি যে এটা 90 ডিগ্রি হচ্ছে, তো তার মানে the ruler is horizontal. This is a very good technique. মাহফুজুরের এটা একদম ঠিক আছে, বাট এর থেকে আরো ইজিয়ার একটা টেকনিক আছে। হ্যাঁ মাহফুজ, দেখো ইজিয়ার টেকনিকটা কি? হোয়াট উই ক্যান ডু, আমরা ডিফারেন্ট পজিশনে উই ক্যান মেজার দ্য হাইট অফ দ্য রুলার। হ্যাঁ, আমরা কি করব, এই বেঞ্চের থেকে রুলারটা কতটুকু উপরে আছে এটা বের করব, ঠিক আছে? সো এইটা হলো পজিশন 1, এখানে একবার হাইটটা বের করলাম। এটা হলো পজিশন 2, এইখানে একবার হাইটটা বের করলাম। এটা হলো পজিশন 3, এখানে একবার হাইটটা বের করলাম। সব জায়গায় যদি আমাদের হাইটের ভ্যালুটা সেম আসে, তো তার মানে কি রুলারটা কি আছে? হরাইজন্টাল আছে। কিন্তু রুলারটা যদি বাঁকায় থাকতো, সে যদি ইনক্লাইন্ড থাকতো, তো তাহলে কি হইতো? আমাদের সব জায়গায় আমরা হাইটের ভ্যালুটা সেম পাইতাম? সব জায়গায় আমরা হাইটের ভ্যালুটা সেম পাইতাম না। বুঝা গেছে? তো তাহলে হাউ টু এনশিওর, এই যে স্টুডেন্টের কোয়েশ্চেনটা এখানে মধ্যে তারা বলতেছে যে হাউ কুড দ্য স্টুডেন্ট চেক দ্যাট দ্য রুলার ইজ হরাইজন্টাল। সো তাহলে কি করা যায়? মেজার দ্য হাইট অফ দ্য রুলার ফ্রম দ্য বেঞ্চ, ঠিক আছে? মেজার দ্য হাইট অফ দ্য রুলার ফ্রম দ্য বেঞ্চ। ইফ দ্য হাইটস remain the same at all the places, then it implies that the ruler is horizontal. Or মাহফুজ যেটা বললো যে measure the angle between the stand and the ruler. If the angle comes out to be 90 degree, then we are sure that the ruler is horizontal. ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে কি বললাম? Yes, sir. ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। সো তাহলে এই জিনিসটা তোমরা মার্ক স্কিমের আমরা অ্যানসারটা দেখবো। সবগুলো অ্যানসার লিখতে গেলে আমাদের ওই টাইমের মধ্যে কভার হবে না, বুঝছো? সো এর জন্য আমি ব্যাপারগুলো বুঝাই দিতেছি, তাহলে যেন তোমরা নিজেরা পরে মার্ক স্কিম দেখলে আর এই ভিডিও দেখলে পরে নিজে নিজে যেন বানায় লিখতে পারো। ওকে, দেন আমাদের এই ফর্মুলা, এটা তো আমরা মাত্র উপরে লিখে আসছি, মোমেন্ট ইকুয়ালস টু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট। এখন বলতেছে ক্যালকুলেট দ্য মোমেন্ট অফ দ্য 2 নিউটন ওয়েট, স্টেট দ্য ইউনিট। সো এখন আমাদের মোমেন্ট ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসটেন্স। ফোর্স হলো 2 আর ডিসটেন্স কত বলছিল? দেখো এই যে ডিসটেন্সটা আমরা আন্ডারলাইন করে রাখছিলাম। এর জন্য কি করবা, তুমি কোশ্চেন পড়তে সময় কোন এরকম নিউমেরিক্যাল ইনফরমেশন পাইলে বা ইম্পর্টেন্ট কোন ইনফরমেশন পাইলে আন্ডারলাইন করে ফেলবা, যেন সাথে সাথে তোমার চোখে পড়ে যে কোন কোন ইনফরমেশন তোমাকে প্রোভাইড করা আছে। হ্যাঁ, সো এখন এখানের মধ্যে কি 60 সেন্টিমিটার। সো তাহলে সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করতে হয়? সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 100 দিয়ে ডিভাইড করা লাগে। আমরা এই কনভার্সন গুলো একদম ফার্স্ট এর দিকের ক্লাসগুলোতেই কভার করছিলাম। সো হোয়াট দিস গিভস আস 2 ইনটু 0.6, দ্যাট ইজ 1.2, তাই না? 1.2 নিউটন মিটার। সো তাহলে দিস গিভস আস 1.2 নিউটন মিটার। কেউ যদি তোমরা 60 সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট না করো, সেন্টিমিটারেই রাখো, তো তাহলে এটা কত আসবে? 120 নিউটন সেন্টিমিটার। তো এটা রাখলেও সমস্যা নাই, বাট আমাদের ভালো প্র্যাকটিস কি এসআই ইউনিটের মধ্যে নিয়ে যাওয়া। মিটার ইজ দ্য এসআই ইউনিট অফ লেন্থ। সো তাহলে মিটারে নিয়ে যাওয়া একটা ভালো প্র্যাকটিস, ঠিক আছে? 120 নিউটন সেন্টিমিটার লিখলেও তোমার নাম্বার কাটবে না, কিন্তু যেটা বললাম যে নিউটন মিটারে নেওয়া ভালো। ওকে, সো তাহলে এটা গেল আমাদের B2। এরপরে দেখো এখন আমাদের ওই ট্রিকি কোশ্চেন গুলো আসতেছে। কি ট্রিকি কোশ্চেনটা দেখো, the student holds the ruler horizontal with the force meter at 10 centimeter mark. তো তাহলে ফোর্স মিটারটা কত ডিসটেন্স দূরে? ফোর্স মিটারটা 10 সেন্টিমিটার দূরে, আর এটা হলো 60 সেন্টিমিটার দূরে। আচ্ছা, এখন বলতেছে he expects the reading on the force meter to be 12 newton. The actual reading is 10 newton. এখন বলতেছে explain why the correct reading should be larger than 12 newton. ব্যাপারটা খেয়াল করো কি হচ্ছে। স্টুডেন্টের ক্যালকুলেশনটা কেমন তোমাদেরকে দেখায়, যে স্টুডেন্টের সাইকোলজিটা কেমন। ব্যাপারটা এমন ভাবে কাজ করতেছে, স্টুডেন্টটা চিন্তা করতেছে আচ্ছা এইটা হলো পিভট। সো এখন এইখানে পিভটের থেকে কি করা হচ্ছে, লেট মি লেবেল ইট উইথ আ ডার্কার কালার। ফোর্স গুলা কোথায় কোথায় দেওয়া হচ্ছে দেখো, ফোর্স মিটার থেকে ফোর্সটা আসতেছে আপওয়ার্ড, আর ওয়েট যে 2 নিউটন যে ওয়েটটা দিছিলাম ওই ওয়েটটা হইতেছে কোন দিকে? ডাউনওয়ার্ড। সো তাহলে এই ওয়েটের জন্য আমাদের মোমেন্টটা কোন দিকে হবে? ওয়েটের জন্য আমাদের মোমেন্টটা হবে ক্লকওয়াইজ ডিরেকশনে,
আর এই ফোর্স মিটারের জন্য মোমেন্টটা হবে কোন ডিরেকশনে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, তাই না? যে আমরা তো এই ব্যাপারটা শো করছিলাম যে পিভট এখানে আছে, সো তো পিভটের রাইট সাইডে ডাউনওয়ার্ড ফোর্স দিলে এটা কোন দিকে রোটেট করে? ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করতেছে। সো তাহলে 2 নিউটন ফোর্সের জন্য ক্লকওয়াইজ। আর পিভটের এখানে আপওয়ার্ড ফোর্স যদি দাও, সো তাহলে আপওয়ার্ড ফোর্সের জন্য এটা কোন দিকে রোটেট করবে? অ্যান্টি ক্লকওয়াইজ। সরি, আমি এখানে মধ্যে ডিরেকশনটা এইদিকে দিচ্ছি, ডিরেকশনটা এইদিকে হবে বেসিক্যালি, ঠিক আছে? সো নিউটন মিটারের থেকে বা ফোর্স মিটারের থেকে মোমেন্টটা আসতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর 2 নিউটনটা থেকে ফোর্স আসতেছে কোন দিকে? ক্লকওয়াইজ ডিরেকশনে। সো এখন স্টুডেন্টটা কি করতেছে আমি তোমাকে ফার্স্টে বলি যে স্টুডেন্টটা কেন এক্সপেক্ট করতেছে 12 নিউটন রিডিং আসার কথা। দেখো, সো ফোর্স মিটারের ফোর্স মাল্টিপ্লাইড বাই ফোর্স মিটারের ডিসটেন্স মাস্ট বি ইকুয়াল টু 2 নিউটন ওয়েটের ফোর্স মাল্টিপ্লাইড বাই 2 নিউটন ওয়েটের ডিসটেন্স। সো এখন ফোর্স মিটারের ফোর্স কত এটা স্টুডেন্ট বের করবে। ডিসটেন্স হলো 10 সেন্টিমিটার, সো তাহলে 10 সেন্টিমিটার থেকে সে মিটারে নিল, ইজ ইকুয়াল টু মাত্র আমরা যে ম্যাথটা করে আসলাম না, ওয়েট হলো 2 আর ডিসটেন্স হলো 0.6, সো তাহলে এটা ওয়েট হলো 2 আর ডিসটেন্স হলো 60 সেন্টিমিটার, তো তাহলে সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য এটা। এখন এখানে থেকে সে ফোর্সের ভ্যালুটা কত বের করছে? সে ফোর্সের ভ্যালুটা বের করছে 12 নিউটন, ঠিক আছে? সে ফোর্সের ভ্যালুটা কত বের করছে? 12 নিউটন বের করছে। তার ক্যালকুলেশন অ্যাবসলিউটলি কারেক্ট, কিন্তু সে একটা ব্যাপার ভুলে গেছে। কি ব্যাপারটা ভুলে গেছে? দেখো, সে ভাবতেছে এই রুলারের উপর ফোর্স শুধু কোন কোন জায়গা থেকে আসতেছে? এই অ্যাডেড ম্যাস, এই যে এই 2 নিউটন ওয়েট থেকে আর এই ফোর্স মিটার থেকে, সে শুধু এই দুইটা ফোর্সই কনসিডার করতেছে। কিন্তু রুলারের নিজের একটা ওয়েট আছে না? রুলারের নিজের যে ওয়েট আছে ওই ওয়েটটা তো কাজ করবে। রুলারের নিজের যে ওয়েট আছে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে, রুলারের ওয়েটটা কাজ করবে না? ওয়েট অফ দা রুলার ইটসেলফ। সো রুলারের ওয়েটটা তো সে কনসিডারেশনে নেয় নাই। সো তাহলে রুলারের ওয়েটটাকে যে সে কনসিডারেশনে নেয় নাই, এর জন্য তার এক্সপেকটেশন কত? এর জন্য সে ভাবতেছে তার 12 নিউটন ফোর্স হইলেই সে কি করে ফেলতে পারবে? রুলারটাকে হরাইজন্টালি ব্যালেন্স করে ফেলতে পারবে। কিন্তু অ্যাকচুয়ালি সে একটা ইনফরমেশন মিস করতেছিল। কি ইনফরমেশন মিস করতেছিল? যে হি ওয়াজ নট কনসিডারিং দ্য ওয়েট অফ দ্য রুলার। সো তাহলে এর জন্য আমাদের এখানে কোয়েশ্চেনটাই বলতেছে যে এক্সপ্লেইন ওয়াই দ্য কারেক্ট রিডিং শুড বি লার্জার দ্যান 12 নিউটন, বিকজ কি হবে? দ্য রুলার ইটসেলফ অ্যাজ আ ওয়েট, the ruler itself as a weight which would cause clockwise movement. So in order to balance that, a force greater than 12 Newton will be required. ঠিক আছে? A force greater than 12 Newton will be required. ঠিক আছে, ভালো কথা আমরা বুঝলাম যে অ্যাকচুয়ালি কেন 12 নিউটনের থেকেও বেশি ফোর্স লাগবে। কিন্তু এখানের মধ্যে কাজটা কি বলতেছে? এক্সপ্লেন ওয়াই দ্য অ্যাকচুয়াল রিডিং ইজ অনলি 10। আমরা তো মাত্র বললাম যে 12 তো না, এক্সপেক্টেড ভ্যালু যে 12 তো না, আসলে 12 এর চেয়েও বেশি লাগবে। কিন্তু আমাদের ফোর্স মিটারের মধ্যে রিডিং দেখাইতেছে কত? আমাদের ফোর্স মিটারের মধ্যে রিডিং দেখাইতেছে হলো 10 নিউটন। কেন? রিজনটা কি? বিকজ আমাদের একটা লিমিটেশন আছে। দেখো, ফোর্স মিটারের স্কেলটা ম্যাক্সিমাম কত ফোর্স পর্যন্ত সে রিড করতে পারে? তার ম্যাক্সিমাম ফোর্সের ভ্যালু সে 10 নিউটন পর্যন্ত রিড করতে পারে। তুমি তার উপর যদি 20 নিউটন ফোর্স দাও, সে রিডিং দেখাবে 10 নিউটন। তুমি 11 নিউটন ফোর্স দাও, সে তাও রিডিং দেখাবে 10 নিউটন। তুমি 15 নিউটন ফোর্স দাও, তাইলে পরেও সে রিডিং কত দেখাবে? 10 নিউটনের চেয়ে বেশি দেখাইতে পারবে। তার স্কেলে ম্যাক্সিমাম ফোর্সের রিডিং দেখানোর ক্যাপাবিলিটি আছে 10 নিউটন পর্যন্ত। সো তাহলে দ্য ম্যাক্সিমাম ফোর্স দ্যাট উইল বি শোন অন দ্য ফোর্স মিটার উইল বি 10 নিউটন। বুঝা গেছে?
তো তাহলে এটার জন্য আমরা কাজটা কি বলবো যে কেন আসলে তো 12 নিউটনেরও বেশি রিডিং দেওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়াল রিডিংটা কেন মাত্র 10? বিকজ the maximum reading that can be shown by the force meter is 10 নিউটন। ঠিক আছে, যে ফোর্স মিটারটা 10 নিউটনের বেশি সে রিডই করতে পারে না, সে রিডিং কি দিবে? 10 নিউটনের বেশি আসলে পরেও সে 10ই রিডিং দিবে। বুঝা গেছে ব্যাপারটা? কারো কি এটা নিয়ে কোনো Yes, কনফিউশন? sir. আচ্ছা, সো তাহলে কারো যদি এটা নিয়ে কোনো কনফিউশন না থাকে সো তাহলে ভালো, আমরা এর পরে কোশ্চেনটার মধ্যে যাই যে দেখো কি হইতেছে। A picture in the student's textbook shows two fishermen using a pole to carry some fish, যে তারা একটা পোলের মধ্যে এরকম বাস্কেট অফ ফিশ নিয়ে তারা মুভ করতেছে। এখন দেখো পোলটা কি আছে, পোলটা পারফেক্টলি হরাইজন্টাল আছে, তাই না? পোলটা পারফেক্টলি হরাইজন্টাল আছে, তো এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে the total moment is 0, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আর ক্লকওয়াইজ মোমেন্ট সবগুলা ভ্যালু মিলে আমাদের কত হবে? 0 হবে। আচ্ছা, সো এখন এখানের মধ্যে দেখো পোলটা হলো এখানে, এটা কি ফিশারম্যান এর কাছে আর ফিশারম্যান বি এর থেকে কি দূরে। সো তাহলে আমরা জানি ফিশারম্যান এর কাঁধের থেকে এইদিকে একটা ফোর্স আসবে, যে ফিশারম্যান এ কাঁধে করে নিয়ে যাচ্ছে না, তো তাহলে তার কাঁধ থেকে এটা কি করবে? একটা আপওয়ার্ড একটা রিঅ্যাকশন ফোর্স পাবে। আর এখানে ফিশারম্যান বি এর কাছ থেকে কি আসবে? একটা এরকম আপওয়ার্ড রিঅ্যাকশন ফোর্স আসবে। এখন ফিশারম্যান এর ফোর্সটাকে এফ এ বলতেছি আর ফিশারম্যান বি এর ফোর্সটাকে এফ বি বলতেছি। ঠিক আছে, ফিশারম্যান এর ফোর্সটাকে বলতেছে এফ এ, ফিশারম্যান বি এর ফোর্সটাকে বলতেছে এফ বি। আর ফিশারম্যান এর সাথে ডিসটেন্সটা কম, কিন্তু এফ এ এটাতে ডিএ বলি আর এটাতে ডিবি বলি। সো এফ এ ইনটু ডিএ মাস্ট বি ইকুয়াল টু এফ বি ইনটু ডিবি। কেন? বিকজ দ্য পোল ইজ হরাইজন্টাল, তো তার মানে দোনোজনের মোমেন্ট সেম। সো ফর দ্য সেম মোমেন্ট ডিসটেন্স এটা কম, সো তাহলে মোমেন্টটাকে সেম রাখার জন্য ফোর্সের ভ্যালুটা কি হবে? বেশি হবে। আর এখানে ডিসটেন্সের ভ্যালুটা হলো বেশি, সো তাহলে মোমেন্টটাকে সেম রাখার জন্য দ্য ফোর্স উইল বি লেস। ঠিক আছে, সো তাহলে সিন্স বোথ দ্য ফিশারম্যান আর এক্সার্টিং দ্য সেম মোমেন্ট, ফিশারম্যান এর সাথে ডিসটেন্সটা কম, ফিশের ওই বাস্কেটের ডিসটেন্সটা কম, সো তাহলে এর জন্য কি হবে? ফিশারম্যান এর কাছ থেকে বেশি ফোর্স ফিল করবে। সো এই কথাটা এখানের মধ্যে বলতে বলছে, কি বলছে? Fisherman A and Fisherman B feel different forces on their shoulder. Use ideas about momentum to explain why Fisherman A feels a larger force. কেন? এটা মাত্র আমরা বললাম। ঠিক আছে, এখন আমরা এই কোশ্চেনটার অ্যানসারটা মার্ক স্কিম থেকে তাড়াতাড়ি করে চেক করে ফেলি। তো এই যে ফার্স্টে এখানের মধ্যে বলছে যে কিভাবে এনশিওর করব যে রুলারটা হরাইজন্টাল আছে। কি করা যায়? মেজার হাইট বিটুইন দ্য রুলার এন্ড দ্য বেঞ্চ ইন সেভারাল প্লেসেস। যদি হাইটটা কনসিস্টেন্ট থাকে তো তার মানে কি রুলারটা হরাইজন্টাল। দেন কি করা যায়? মেজার দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্যান্ড এন্ড দ্য রুলার, চেক ফর রাইট অ্যাঙ্গেল। যদি 90 ডিগ্রি আসে সো তাহলে আমরা বুঝবো কি রুলারটা হরাইজন্টাল। এরপরে স্পিরিট লেভেলের একটা সুন্দর একটা কথা বলছে। স্পিরিট লেভেল তোমরা কিন্তু বাচ্চাকালে তোমরা একটা করতে না, একটা পেন্সিল বক্স ছিল না যেটার ভিতর দিয়ে ওয়াটার বাবেল এরকম থাকতো, ঝিকিমিকি যে এরকম করে মুভ করতো। সো ওখানের মধ্যে ওই যে ওয়াটার বাবেলটা এরকম উপরে নিচে মুভ করতো, এটা কখন? যখন নাকি আমরা এটাকে টিল্ট করতাম। যখন নাকি ওই পেন্সিল বক্সটা হরাইজন্টাল একটা সারফেসে থাকতো তখন দেখতা যে ওয়াটার বাবেলটা মুভ করে না, ওয়াটার বাবেলটা সেন্টারে এসে ফিক্স হয়ে যায়। সো তাহলে স্পিরিট লেভেলটা এই কাজটাই করে। আমরা যেটা ইউজ করতাম ওইটাই হলো স্পিরিট লেভেল, যে ওরকম একটা বাবেল থাকবে, পারফেক্টলি হরাইজন্টাল একটা সারফেস যদি হয় তো তখন বাবেলটা একদম সেন্টারে থাকবে, যদি টিল্টেড সারফেস হয় তো তখন বাবেলটা কি করবে? মুভ করবে। বুঝা গেছে? সো তাহলে আমরা এরকম স্পিরিট লেভেলটা নিয়ে আসবো। স্পিরিট লেভেলটা রুলারের উপর বসাইলাম,
এখন বাবেলটা যদি সেন্টারে থাকে সো তখন আমরা বুঝবো কি ওই রুলারটা কি আছে, হরাইজন্টাল আছে। বুঝতে পারছো? তো তাহলে এই জিনিসটা করা যায়। আর আরেকটা কি, সেট আ মার্কার লেভেল উইথ পিভট সেম হাইট এট দ্য এন্ড অফ দ্য রুলার। সো তাহলে আবার যে হাইট দোনো জায়গায় যদি সেম হয় সো তখন বোঝা যাবে কি যে রুলারটা হরাইজন্টাল আছে। সো এরকম অনেকগুলো অল্টারনেটিভ প্রসিডিওর আছে, তোমাদের কাছে যেটা ইজি মনে হয় তোমরা ওইটা লিখবা। দেন মোমেন্ট ইকুয়ালস টু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট, দেন 1.2 নিউটন মিটার অর 120 নিউটন সেন্টিমিটার, যেটাই তোমরা রাখো। এরপরে কি যে আসল রিডিং 12 নিউটনেরও বেশি আসা কেন উচিত, বিকজ রুলারের একটা ওয়েট আছে, যে ওয়েটটা কি করবে ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করবে। সো তাহলে ওইটার জন্য আসল ফোর্সের ভ্যালুটা 12 নিউটনেরও বেশি আসার কথা। কিন্তু কেন আসলে 12 নিউটনের বেশি রিডিং 10 নিউটনের বেশি রিডিং দিতে পারতেছে না, বিকজ ইট ইজ অফ দ্য স্কেল অফ দ্য ফোর্স মিটার। যে ফোর্স মিটারের স্কেল ম্যাক্সিমাম সে রিডিং দিতেই পারে হলো 10 নিউটন। তো 10 নিউটনের বেশি রিডিং কেও সে কত হিসেবে শো করবে, 10 নিউটন হিসেবেই শো করবে। ঠিক আছে? এরপরে যেটা বলতেছিলাম যে ফিশারম্যানের কাঁধে তারা ডিফারেন্ট ফোর্স ফিল করতেছে। ফিশারম্যান এ বেশি ফোর্স ফিল করতেছিল, ফিশারম্যান বি কম ফোর্স ফিল করতেছিল। কেন? বিকজ ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আর ইকুয়াল। যে পোলটা হরাইজন্টাল আছে সো তার মানে মোমেন্ট হলো সেম। তো এখন দ্য ফিশ ইজ ক্লোজ টু এ, সো তাহলে টু গেট দ্য সেম মোমেন্ট ফর স্মলার ডিসটেন্স দ্য ফোর্স মাস্ট বি লার্জার। যে স্মল ডিসটেন্সের জন্য সেম মোমেন্ট অ্যাপ্লাই করতে হইলে ডিসটেন্স কম, সো তাহলে মোমেন্টটাকে সেম রাখার জন্য ফোর্সকে কি হইতে হবে, বাড়তে হবে। সো তার এর জন্য ফিশারম্যান এর কাঁধে ফোর্সটা কি বেশি ফিল করতেছে। ব্যাপারটা ক্লিয়ার? এরপরে আমরা দেখি পরের কোশ্চেন। আচ্ছা, এখানে ক্যামেরার এটা অলমোস্ট আমরা যে ল্যাপটপের যে এক্সাম্পলটা করে আসছিলাম ফার্স্ট কোশ্চেনে ওই জিনিসটার মতনই। সেটা আমরা দেখি পরে কি বলতেছে। ফটোগ্রাফ সি shows a student using an old camera that uses a film. ঠিক আছে? আগের কালের ক্যামেরাতে যেগুলো এরকম ফিল্ম ইউজ করতো তো অমন। তো এখন এই যে দেখো কি করবে, সে তার থাম্ব দিয়ে এরকম হরাইজন্টাল একটা ফোর্স অ্যাপ্লাই করবে। এই যে ফোর্স অ্যাপ্লাই করতেছে এই ডিরেকশনে, এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করতেছে। এন্ড এখানে একটা পিভট আছে, পিভটটা দেখান, এই যে পিভটটা। আচ্ছা, তো এখন কি বলতেছে এ নাম্বারে, the film is pulled through the camera using lever A. The student pushes on lever A with a force of 7 নিউটন। আচ্ছা, ফোর্সের ভ্যালু দেওয়া, ডিসটেন্সের ভ্যালু দেওয়া। সো আমরা বুঝে গেছি আমাদের কাছে আসলে কি চায়। তারা ফার্স্টে ফর্মুলা চায় মোমেন্ট ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসটেন্স, এটা লিখে দেওয়ার কিছু নাই। দেন ফোর্স আর ডিসটেন্স মাল্টিপ্লাই করে দিলে আমরা কি পেয়ে যাব, মোমেন্ট পেয়ে যাব। এন্ড ইউনিটটা কি হবে, নিউটন মিটার। এটা তোমরা নিজেরাই পারবা। এখন এখানের মধ্যে কাজটা কি, বি নাম্বারে, when all the film has been used it is pulled back from the camera using lever R. যে ফিল্মটা পুরোটা ইউজ হয়ে গেলে দেন আমরা আরেকটা লিভার প্রেস করে দেন কি করব, ওখান থেকে বের করে নিয়ে আসবো ফিল্মটা। তো এখন বলতেছে কি, the force acting on lever R is only 0.22 মিটার from its pivot. আগে ডিসটেন্সটা কত ছিল, আগে ডিসটেন্সটা ছিল 0.04 মিটার, আর এখন ডিসটেন্সটা কত 0.02 মিটার। তো তার মানে ডিসটেন্স ফ্রম পিভট কি বাড়লো নাকি কমলো, ডিসটেন্স ফ্রম পিভটটা আগের থেকে কমে গেছে। আগে ছিল 0.04, এখন হয়েছে কত 0.02। সো এখন ডিসটেন্স যদি কমে যায়, হ্যাঁ ডিসটেন্স যদি কমে যায় সো তাহলে আমাদের ফোর্সের ভ্যালুটা কি লাগবে, ফোর্সের ভ্যালুটা বেশি লাগবে নাকি কম লাগবে, বেশি লাগবে। বিকজ ফর দ্য সেম মোমেন্ট ডিসটেন্স যদি কম হয় ফোর্সের ভ্যালুটা কি হইতে হবে, বেশি হইতে হবে। তো তাহলে এই ব্যাপারটা এখানের মধ্যে বলতে হবে। অর আরেকটা জিনিস এখানের মধ্যে আছে কি, উপরে তুলতেছি সো তাহলে ওয়েটের এগেইনস্টে কাজ করতেছি। সো আমরা দেখি তারা মার্ক স্কিম অ্যাকচুয়ালি কি বলতেছে। তো আমরা এই কোশ্চেনের মার্ক স্কিমটা দেখে নেই। ফার্স্ট অফ অল মোমেন্ট ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসটেন্স, দেন মাল্টিপ্লাই করে যে ফোর্স যেই ফাইনাল ভ্যালুটা পাইছে ওই জিনিসটা দেখলাম। এখন বলতেছে কি, এই যে ডিসটেন্স ফ্রম পিভট ইজ লেস, সো তাহলে ফোর্স কি লাগবে, বেশি লাগবে। ঠিক আছে, ডিসটেন্সটা কম, সো তাহলে ইন অর্ডার টু অ্যাপ্লাই দ্য সেম মোমেন্ট দ্য ফোর্স মাস্ট বি লার্জার। বুঝা গেছে? সো এই ব্যাপারটা ছিল এখানে কোশ্চেন নাম্বার 3 তে। কারো এটা নিয়ে কোনো কনফিউশন আছে? নো স্যার। অলরাইট, সো তাহলে আমরা পরের কোশ্চেনটার মধ্যে যাই। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, ফটোগ্রাফ সি shows a student
use a claw hammer to pull a nail from a piece of wood. একটা ক্ল হ্যামার কেমন? একটা ক্ল হ্যামার হলো এরকম, আমাদের মাঝখানে একটা স্পেস থাকে, এটা কি করা হয় তোমার একটা নেইলের ওখানে নেইলের নিচে দিয়ে এরকম নিয়ে এসে দেন হ্যামারটাকে এমন ভাবে পুল করা হয়, দেন হ্যামারটা কি করে নেইলটাকে, যে মনে করো কোনো উডের মধ্যে নেইল আমরা পেরেক মারে রাখছিলাম, তো এখন এই পেরেকটাকে কি করবে, পেরেকটাকে এরকম উপরে তুলে নিয়ে আসবে টান দিয়ে, ঠিক আছে? এই যে ক্ল হ্যামারের এইখানের মধ্যে একটা গ্যাপ আছে, এই যে ক্ল হ্যামারটা হলো দেখতে বেসিক্যালি এরকম, ঠিক আছে? ক্ল হ্যামারের এখানের মধ্যে মাঝখানের স্পেসে সে কি করবে, নেইলটাকে এরকম আটকায় দেন এটাকে উপড়ায় ফেলবে আর কি, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি হইতেছে দেখো, খেয়াল করো, বলতেছে the mass of the hammer is 0.454 kg, weight of the hammer কত, w equals to mg, এই ফর্মুলা দিয়ে আমরা বের করে ফেলবো, m হলো 0.454 আর g হলো 10, সো তাহলে এটা কত হবে 4.54 নিউটন, সো তাহলে 4.54 নিউটন। আচ্ছা, এখন বলতেছে কোন পয়েন্ট থেকে ওয়েটটা কাজ করে, ফ্রম দা সেন্টার অফ গ্র্যাভিটি, তাই না? ওয়েট কোন জায়গা থেকে কাজ করবে, ফ্রম দা সেন্টার অফ গ্র্যাভিটি। এরপরে কি বলতেছে দেখো, বি নাম্বারে, ফটোগ্রাফ ডি shows the directions the two forces act on the hammer, যে হ্যামারের উপর কি কি ফোর্স কাজ করতেছে, ফোর্স অন দা হ্যামার ফ্রম দা নেইল, যে নেইলটা হ্যামারের উপর একটা ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করতেছে, আর মানুষটা হাত দিয়ে এরকম পুল করবে আর কি হ্যামারটার উপর, তো তাহলে ফোর্স অন দা হ্যামার ফ্রম দা হ্যান্ড টুয়ার্ডস রাইট, ঠিক আছে? তো এখন আমাদের কাছে কি চায় তারা, আমাদের কাছে চায় নাম্বার 1 এ draw an arrow on photograph D to show the force on the nail from the hammer. নেইল হ্যামারের উপর কি করছে, নেইলটা হ্যামারের উপর এতটুকু ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করছে, তাই না? নেইলটা হ্যামারের উপর এতটুকু ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করছে। নাও আমরা কি জানি, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, এমন জানি না আমরা? তো তাহলে নেইলটা হ্যামারের উপর যতটুকু ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করবে, হ্যামারটা নেইলের উপর তত অ্যামাউন্টেরই কি করবে, একটা আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করবে। সো তাহলে ব্যাপারটা কি হবে, সেম লেন্থ অফ অ্যারো, বাট ডিরেকশনটা কি হবে, বাট ডিরেকশনটা হবে আপওয়ার্ড, ঠিক আছে? যে দিস ইজ দ্য ফোর্স exerted by the hammer on the nail. সো তাহলে হ্যামারটা নেইলের উপরে আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করে কি করতেছে, নেইলটাকে উপরের দিকে তুলে নিয়ে আসতেছে, ঠিক আছে? ফোর্স বাই হ্যামার অন নেইল, ব্যাপারটা বুঝতে পারছো যে কেন? বিকজ নিউটনস থার্ড ল, যে নেইলটা হ্যামারের উপর যত অ্যামাউন্টের ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করতেছে, সো তাহলে নিউটন থার্ড ল ওয়াইজ অ্যাকশন রিঅ্যাকশন যেটা, সো তাহলে সেম অ্যামাউন্টের কি করবে, সেম অ্যামাউন্টের একটা আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করবে। সো তাহলে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, ওই জিনিসটা ইউজ করে আমরা এটা সলভ করলাম, ঠিক আছে? সো এখন এই ব্যাপারটা গেল ফার্স্টে। সো এখানে 2 মার্ক কিসে, 2 মার্ক হলো, একটা হলো তুমি ডিরেকশনটা আপওয়ার্ড দিছো, আর একটা কি তোমার লেন্থ অফ দা অ্যারো, যে তোমার ভেক্টর কোয়ান্টিটির কি আছে, একটা সাইজ আছে প্লাস একটা ডিরেকশন আছে। সো তাহলে তুমি ডিরেকশনটা আপওয়ার্ড দিছো, এটা দেওয়ার জন্য 1 মার্ক, আর লেন্থ অফ দা অ্যারো রিপ্রেজেন্টস দা ম্যাগনিটিউড অর দা সাইজ, যে লেন্থে অ্যারো লেন্থ যত বড় হবে মানে ওইটার সাইজ তত বেশি, অ্যারো লেন্থ যত ছোট হবে তো তার মানে ওই ভেক্টর কোয়ান্টিটির সাইজ তত কম, ঠিক আছে? সো তাহলে এর জন্য আমরা লেন্থের সাইজটা সেম রাখছি আর ডিরেকশনটা কোন দিকে দিছি, আপওয়ার্ড, বুঝা গেছে? তো এটা গেল আমাদের ফার্স্ট এর কাজ। এখন বলতেছে suggest two ways that the student could increase the moment. কি করা যায়, একটা হলো মানুষের হাতের ফোর্সটা বাড়াই দিতে পারি, যে বেশি ফোর্স অ্যাপ্লাই, যত ফোর্স বেশি অ্যাপ্লাই করব তত কি হবে, যত বেশি ফোর্স অ্যাপ্লাই করব তত বেশি মোমেন্ট হবে, এটা তো একদম ইজি ব্যাপার। আরেকটা কি, ইউজ আ লঙ্গার স্প্যানার, অর মানুষের হাতটা যেই পজিশনে রাখছে, মানুষের হাতটা যদি আরেকটু উপরে রাখে তো তাহলে কি পিভটের সাথে ডিসটেন্সটা বেড়ে যাবে না? এই যে পিভটটা হলো এখানে, এই যে পিভটটা হলো এটা, সো তাহলে পিভটের থেকে ডিসটেন্স যত বাড়াবো তত কি হবে, আমাদের ফোর্সের ভ্যালুটা কি বলে, মোমেন্টের ভ্যালুটা ইনক্রিজ করবে। সো তাহলে একটা হলো বেশি ফোর্সে পুল করব, আরেকটা কি
ডিসটেন্সটা বাড়াই দিব পিভটের সাথে। বুঝা গেছে? তো তাহলে এই জিনিসটা হলো এই কোশ্চেনের অ্যান্সার। কাজটা কি? ফার্স্ট অফ অল ওয়েট বের করলাম W = mg দিয়ে। ওয়েট কোন জায়গা থেকে কাজ করবে? সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কাজ করবে। দেন ফোর্স আপওয়ার্ড ফ্রম দ্য টপ অফ দ্য নেইল, তো তাহলে ওইটা। দেন কিভাবে আমরা মোমেন্টটাকে বাড়াইতে পারি? ইনক্রিজ F1 অর ইনক্রিজ দ্য ফোর্স, আর আরেকটা কি? ইনক্রিজ দ্য ডিসটেন্স অর ইনক্রিজ ডিসটেন্স ফ্রম পিভট। ঠিক আছে? তো তাহলে এইভাবে করে আমরা কি করতে পারবো? উই ক্যান ইনক্রিজ দ্য মোমেন্ট। এই কোশ্চেনটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। অলরাইট, সো তাহলে নাও কোশ্চেন নাম্বার নেক্সট। আর কি এখানে কোশ্চেন নাম্বারটা একটু উল্টা পাল্টা দেওয়া, এর জন্য কোশ্চেন নাম্বার বললেও সমস্যা। আচ্ছা, সো এখন এই কোশ্চেনের মধ্যে কি বলতেছে আমরা দেখি। A student investigates the vertical forces acting on the ends of a horizontal ruler when it is supported by a load. সো তাহলে একটা লোড সাপোর্ট করতেছে সে এরকম একটা পজিশনে। এখন রুলারটা হরাইজন্টাল আছে মানে কি? the overall moment যে ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টস আর ব্যালেন্সড। ঠিক আছে? সো এখন এখানের মধ্যে থেকে দেখো সে কাজটা কি করবে। the ruler hangs from 2 Newton meters with a weight suspended as shown. সো তাহলে দুইটা নিউটন মিটার, এই যে ফোর্স সি আর ফোর্স বি, এই দুইটা হলো নিউটন মিটার এর রিডিং আসবে আর কি। তো এখন কি হইতেছে, তারা ফোর্সের রিডিংটা দিতেছে এন্ড এই যে ডিসটেন্স এটা দেখছো, এটা কি নিউটন মিটার বি এর থেকে ফোর্সের ডিসটেন্সটা, যে এই যে আমরা একটা লোড অ্যাপ্লাই করতেছি না, যে দিস ইজ দ্য 5 নিউটন ওয়েট, তো এই লোডটাকে আমরা এরকম কাছে বা দূরে নিতে পারি আর কি। হ্যাঁ, এখন বলতেছে দেখো স্টুডেন্টটা কি ইনভেস্টিগেট করবে, এইটা দেখলে পরে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। কি বলতেছে দেখো এ নাম্বারে, the student moves the weight so along the ruler and records the forces B and C by taking readings from the Newton meter. তো তার মানে স্টুডেন্টটা কি করতেছে দেখো, স্টুডেন্ট কি কাজ করতেছে, the student is moving the force, যে 5 নিউটন ওয়েটটাকে সে নিজের ইচ্ছা মতো কাছে আনতেছে বা দূরে নিতেছে। সো তার মানে সে কি কন্ট্রোল করতেছে, সে এই ডিসটেন্স এটাকে কন্ট্রোল করতেছে, যে সে চাইলে ডিসটেন্স এটাকে বাড়াইতে পারে, চাইলে ডিসটেন্স এটাকে কমাইতে পারে। আর এই ডিসটেন্স এটাকে চেঞ্জ করার জন্য কাদের উপর ইফেক্ট আসবে? এই ডিসটেন্স এটাকে চেঞ্জ করার জন্য এই নিউটন মিটার বি আর নিউটন মিটার সি এর উপর ইফেক্ট আসবে। যে যদি ডিসটেন্স এটা কম হয় তো তার মানে কি, ডিসটেন্স এটা যদি কম হয় তো তার মানে নিউটন মিটার বি এর কাছে হবে আমাদের ওয়েটটা, তো তার মানে ফোর্সের ভ্যালুটা নিউটন মিটার বি তে বেশি আসবে আর নিউটন মিটার সি তে কম আসবে। আর ডিসটেন্স এ যত বাড়ায় দিব তত কি হবে, নিউটন মিটার বি এর ফোর্সের ভ্যালুটা কমে আসবে আর সি এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো তার মানে ডিসটেন্স এটা কে কন্ট্রোল করতেছে, ডিসটেন্স এটা স্টুডেন্ট বা এক্সপেরিমেন্টার নিজে কন্ট্রোল করতেছে। সো যেই এক্সপেরিমেন্টে যেই জিনিসটা এক্সপেরিমেন্টার নিজে চেঞ্জ করে ওইটাকে আমরা কি বলি, ওইটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? সো তার মানে ডিসটেন্স এ ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, this is the independent variable. আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো এই দুইটা, যে ফোর্স বি আর ফোর্স সি এর রিডিং গুলা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, আর কোন জিনিসটাকে ফিক্স রাখতেছি, যে আমরা কোন জিনিসটাকে কনস্ট্যান্ট রাখতেছি, এই যে 5 নিউটন ওয়েট, ওয়েটের ভ্যালুটাকে আমরা ফিক্স রাখতেছি। ওয়েটের ভ্যালুটাকে ফিক্স রেখে আমরা শুধু ডিসটেন্সটাকে বাড়াইতেছি বা কমাইতেছি, এইটার উপর ডিপেন্ড করে কে চেঞ্জ হইতেছে, ফোর্স বি আর সি চেঞ্জ হইতেছে। সো তাহলে তারা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিসটেন্স এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এটা কি, এটা হলো কন্ট্রোল ভেরিয়েবল। অলরাইট, আচ্ছা এই মিটিং এর টাইমটা অলমোস্ট শেষ, তোমরা নেক্সট মিটিংটার মধ্যে জয়েন করে ফেলো সবাই। হ্যাঁ, সবাইকে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এখন? হ্যাঁ ভাইয়া। ইয়েস স্যার। অলরাইট, সো তাহলে আমরা যেটা বলতেছিলাম যে কি জিনিস, যে the distance a is the independent variable. So এই কোশ্চেনটা আমাদের এখানে জিজ্ঞাসা করতেছে যে which of this is the independent variable in this investigation? This will be distance a. And কোন জিনিসটা কন্ট্রোল ভেরিয়েবল? The force d, যে আমরা এই যে 5 নিউটন ওয়েটটাকে কি রাখতেছি, ফিক্স রাখতেছি।
যে এই জিনিসটা অলওয়েজ কনস্ট্যান্ট আছে এন্ড ডিসটেন্সটাকে চেঞ্জ করলে ফোর্স বি আর সি এর উপর ইফেক্ট আসে। সো তার মানে ডিসটেন্স এ ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিসটেন্স বি কি বলে ফোর্স বি এন্ড ফোর্স সি আর দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ফোর্স ডি ইজ দ্য কন্ট্রোল ভেরিয়েবল, যে তাকে আমরা কি রাখতেছি কনস্ট্যান্ট রাখতেছি। অলরাইট, তো তাহলে এটা গেল আমাদের এমসিকিউ গুলার অ্যানসার। এখন এখানের মধ্যে থেকে আমাদের রিডিং দিয়ে দিছে, একটার জন্য গ্রাফ এঁকে দিছে, আরেকটার জন্য গ্রাফ আমাদের আঁকতে হবে। ঠিক আছে, গ্রাফ আমাদের এখানের মধ্যে আঁকতে হবে। আমরা এখানে গ্রাফটা একটু প্লট করে ফেলি। ঠিক আছে, আমি একটু এটা পোর্ট্রেট মোডে নিয়ে যাই এখন। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, গ্রাফটা আমরা প্লট করব। দেখো নিউটন মিটার বি এর জন্য রিডিং গুলা এইগুলা, আর নিউটন মিটার সি এর জন্য রিডিং হলো এটা, আর এটা হলো কি ডিসটেন্সের রিডিং গুলা। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখো আমাদের জন্য অলরেডি কি করা আছে, she plots the graph for force c, যে ফোর্স সি টা কিভাবে করে ডিসটেন্সের সাথে চেঞ্জ হয় ওইটা এখানের মধ্যে সে প্লট করে রাখছে। সো আমরা কি করব, আমরা ফোর্স বি এর জন্য প্লট করব, যে y অ্যাক্সিস এ হলো ফোর্স, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা y অ্যাক্সিস এ থাকে না, ফোর্স বি, আর ফোর্সটা কি সে ইউনিটটা কি ইউনিটটা হলো নিউটন। হ্যাঁ, আর ডিসটেন্স এ টা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো এক্স অ্যাক্সিস এ। আচ্ছা, সো ঠিক আছে, এখন আমরা এখানের মধ্যে ফার্স্ট এই যে কমপ্লিট দা গ্রাফ বাই লেবেলিং দা ভার্টিক্যাল অ্যাক্সিস। সো ভার্টিক্যাল অ্যাক্সিসটা কি ফোর্স বি। তো এখন বলতেছে ইউজিং দা সেম গ্রিড এন্ড অ্যাক্সিস প্লট দা সেকেন্ড লাইন অফ হাউ ফোর্স বি ভ্যারিজ উইথ এ। তো এখানে ফোর্স বি লিখতে পারি, অর জাস্ট সিম্পলি ফোর্স লিখলে পরে কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন বলতেছে ফোর্স বি টাকে প্লট করতে। তো আমরা দেখি আমাদের ইনফরমেশনটা কি, ডিসটেন্স যখন 0 তখন ফোর্স বি এর ভ্যালু কত 5.1। সো ডিসটেন্স যখন 0 তখন ফোর্স বি এর ভ্যালু হলো 5.1। সো তাহলে আমরা ওখানের মধ্যে প্লট করলাম যে ডিসটেন্স 0 আর ফোর্স এর ভ্যালু কত 5.1। আচ্ছা, আমি গ্রাফটাকে একটু জুম করে নিই তাহলে যেন তোমরা একটু দেখতে পারো। তোমরা কি এটা ক্লিয়ারলি দেখতে পাইতেছো নাকি আমি ল্যান্ডস্কেপে নিব? না স্যার, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে ফার্স্টে ডিসটেন্স 0 এর জন্য আমরা ফোর্স এর ভ্যালুটাকে প্লট করলাম, দেন ডিসটেন্স যখন 20 তখন ফোর্স এর ভ্যালু হলো 4। তো তাহলে ডিসটেন্স যখন 20, এই যে ডিসটেন্স যখন 20 তখন ফোর্স এর ভ্যালু হলো 4। সো তাহলে ফোর্স এর ভ্যালু 4, সো এটা প্লট করলাম। দেন ডিসটেন্স যখন 40 তখন ফোর্স এর ভ্যালু হলো 2.9। সো তাহলে ডিসটেন্স যখন 40 তখন ফোর্স এর ভ্যালু হলো 2.9, দ্যাট ইজ এই পজিশনে। দেন ডিসটেন্স যখন 60 তখন ফোর্স এর ভ্যালু হলো 2.0। সো তাহলে ডিসটেন্স যখন 60 তখন ফোর্স এর ভ্যালু হলো 2। ডিসটেন্স যখন 80 তখন ফোর্স এর ভ্যালু হলো 1.1। ডিসটেন্স যখন 80 তখন ফোর্স এর ভ্যালু হলো 1.1 এন্ড ডিসটেন্স যখন 100 তখন ফোর্স এর ভ্যালু হলো 0.2। আচ্ছা, তো তাহলে ডিসটেন্স যখন 100 তখন ফোর্স এর ভ্যালু হলো 0.2। অলরাইট, সো তাহলে এখন আমাদের গ্রাফটার লাইনটাকে টানতে হবে আর কি বেসিক্যালি। সো এখন আমরা লাইনটাকে এরকম স্কেচ করব, একটা বেস্ট ফিট লাইন আর কি। সো এখানে থেকে আমরা একটা বেস্ট ফিট লাইন ড্র করব। সবগুলি পয়েন্টের ভিতর দিয়ে যে যাবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, সবগুলি পয়েন্টের ভিতর দিয়ে যাবে এমন কোনো কথা নাই। আমাদের গ্রাফ লাইনের উপরে এন্ড গ্রাফ লাইনের নিচে কি থাকবে, পয়েন্টস গুলি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে। ঠিক আছে, সো আচ্ছা, সরি, তো এটা আর কি মোরলেস আমাদের গ্রাফের শেপটা এরকম আসবে। ঠিক আছে, তো এখন এরকম আমাদের আসলে গ্রাফের শেপটা রাফলি আমরা এরকম স্কেচ করলাম, যে হাতে আঁকলে পরে তখন আরো সুন্দর মতো আঁকা যাইতো। হ্যাঁ, সো জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যে অ্যাকচুয়ালি কিভাবে করে গ্রাফটা প্লট করবা। তো তাহলে এই গ্রাফটা প্লট করা হইলো। এখন বলতেছে কি, use the lines on the graph to find the force A for which force B and C are equal. So force B আর C equal কখন, এই যে ফোর্স বি আর সি ইকুয়াল কখন, এই যে এখানের জন্য ডিসটেন্সটা কত, এখানের জন্য ডিসটেন্সটা হলো 40
এখানের জন্য ডিসটেন্সটা কত 46 সেন্টিমিটার। তো তাহলে এখানের জন্য ডিসটেন্সটা কত আসলো 46 সেন্টিমিটার। এখন বলতেছে কি, আচ্ছা এখন আবার আমরা ল্যান্ডস্কেপে নিয়ে যেতে পারি, আমাদের গ্রাফ আঁকা হয়ে গেছে। তো এখন বলতেছে কি দেখো, suggest why neither force P nor force C ever becomes zero during the investigation। যে এখানের মধ্যে দেখো আমরা একটু জিনিসটাকে একটু ক্লিয়ার করে দেই ডায়াগ্রামটা, তাহলে যেন বুঝতে আমাদের ক্লিয়ার হয়। আচ্ছা, সো বেসিক্যালি এখানের মধ্যে কি বলতেছে দেখো, আমাদের ফোর্স ডিটা যদি এইখানেও থাকে, হ্যাঁ ফোর্স ডি এইখানের মধ্যে, তো তার মানে পুরো ফোর্সটাই তো কে পাবে, নিউটন মিটার বিটা পাবে। সো তাহলে নিউটন মিটার সি এর রিডিং তো জিরো আসার কথা, কিন্তু তাহলে নিউটন মিটার সি এর রিডিংটা জিরো কেন আসতেছে না? অর আমাদের পুরা এই ফোর্সটা যখন নাকি এখানে নিয়ে আসবো, যে ফোর্স সি বা নিউটন মিটার সি এর বরাবর নিচে নিয়ে আসছি, সো তাহলে কি পুরা ফোর্সটা কে পাইতেছে, নিউটন মিটার সি পাইতেছে। সো তাহলে ওর রিডিংটা ম্যাক্সিমাম আসার কথা, আর ফোর্স বি এর ভ্যালুটা এক্স্যাক্টলি কত আসার কথা, জিরো আসার কথা। কিন্তু জিরো কেন হচ্ছে না? একটু আগে কিন্তু আমরা এমন একটা ম্যাথ করে আসছি, কেন হচ্ছে না? বিকজ এই যে রুলারটা, রুলারের নিজেরও তো একটা ওয়েট আছে, তাই না? রুলারের নিজেরও একটা ওয়েট আছে, তো এই রুলারের ওয়েটটাকে তো তারা কনসিডারেশনে নেয় নাই। সো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি বলবো, দ্য রুলার ইটসেলফ অ্যাজ আ ওয়েট। সো তাহলে এইটাকে কনসিডারেশনে নেওয়া হয় নাই, এর জন্য ফোর্সের ভ্যালুগুলা কি আসতেছে না, কখনো জিরো আসতেছে না। ওকে, সো তাহলে এখানের জন্য কি বলবো, দ্য রুলার ইটসেলফ অ্যাজ আ ওয়েট। দ্য রুলার ইটসেলফ অ্যাজ আ ওয়েট। অলরাইট, সো তাহলে এটা গেল আমাদের এখানের মধ্যে কোশ্চেন। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে এই কোশ্চেনটা নিয়ে? নো স্যার। অলরাইট, সো তাহলে এই কোশ্চেনটা নিয়ে যদি কোনো কনফিউশন না থাকে, সো তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। অলরাইট, সো তাহলে এটা তো এখন এখানের মধ্যে ফার্স্ট জিজ্ঞাসা করতেছে which of this is the correct unit for moment of a force, moment equals to force into distance, that is নিউটন মিটার হবে আমাদের ইউনিট। আচ্ছা, দেন এই কোশ্চেনটা স্পেসিফিক্যালি, এই কোশ্চেনটা তোমাদেরকে একদম লকডাউনের শুরুতে মাল্টিপল পিভটের জন্য আমি ম্যাথের এক্সাম্পল করাইছিলাম। হ্যাঁ, ওই ম্যাথের এক্সাম্পলের থেকে এখানের মধ্যে থেকে দিছে। দেখো বলতেছে দ্য প্ল্যাঙ্ক ইজ 3 মিটার লং। এই পুরা প্ল্যাঙ্কটার লেন্থ কত, 3 মিটার। এখন এখানে 0.5 মিটার, এখানে 0.5 মিটার এন্ডে রেখে দিছে। সো তার মানে মাঝখানে কত আছে, এখানের মধ্যে বাকি জায়গাটুকু কত আছে, 2 মিটার, তাই না? যে পুরাটা হলো 3, দুই পাশে 0.5 বাদ দিলে পরে কত থাকে, 2 মিটার থাকে। আচ্ছা, ভালো কথা। সো এখন এখানের মধ্যে বলতেছে use principle of moments to show that the upward force A is 250 নিউটন। সো এখন আমরা কি করব, এখন আমরা মাল্টিপল পিভটের ম্যাথ করার যে প্রসিডিওরটা, যে কোন একটাকে আমরা পিভট ধরবো, ঠিক আছে? সো আমরা এখানের মধ্যে কি ধরি, considering B as pivot, B টাকে পিভট হিসেবে নিচ্ছি। সো তাহলে দেখো আমাদের ফোর্স গুলা কি কি আছে, খেয়াল করো। বিটা যদি পিভট হয়, ঠিক আছে, এইটা যদি পিভট হয়, ধরো পিভটটাকে আমি ইয়েলো কালার দিয়ে মার্ক করি, যে এইটা হলো আমাদের পিভট। হ্যাঁ, এইটা যদি আমাদের পিভট হয়, সো তাহলে আমাদের ফোর্স গুলা কি, একটা হলো ওয়েট অফ দ্য প্ল্যাঙ্ক দ্যাট ইজ ডাউনওয়ার্ড, আর একটা হলো ফোর্স এ দ্যাট ইজ আপওয়ার্ড। ফোর্স বি ও আছে, কিন্তু ফোর্স বি তো পিভটের মধ্যেই। সো তাহলে পিভট যেখানে, ফোর্সটাও যদি ওখানেই অ্যাপ্লাই করো, পিভটের সাথে ফোর্সের সেপারেশন কত হইলো, জিরো না? সো পিভটের সাথে ফোর্সের সেপারেশন যদি জিরো হয়, তো তাহলে ওই ফোর্সের জন্য আমাদের কোনো টার্নিং ইফেক্ট হবে না, ঠিক আছে? বিকজ ফোর্স তুমি যত মন চায় তত অ্যাপ্লাই করো, মাল্টিপ্লাইড বাই জিরো, ডিসটেন্স কত, জিরো। সো তাহলে ফোর্স যত বড়ই হোক না কেন, মাল্টিপ্লাইড বাই জিরো করলে পরে ফাইনালি আমাদের মোমেন্ট কত হবে, জিরো হবে। সো তাহলে ওইটার জন্য আমাদের কি করা হয় না, যাকে পিভট ধরছে তার ওখানে কোনো ফোর্স থাকলে ওইটাকে কনসিডার করা হয় না। সো তাহলে এখন এখানের মধ্যে থেকে দেখো
যে এটা যদি আমাদের পিভট হয়, এটা যদি আমাদের পিভট হয়, সো তাহলে এই ডাউনওয়ার্ড ফোর্সের জন্য আমাদের মোমেন্টটা কোন দিকে যাবে? অ্যান্টি ক্লকওয়াইজ। আর এই আপওয়ার্ড ফোর্সের জন্য আমাদের মোমেন্টটা কোন দিকে যাবে? ক্লকওয়াইজ। সো তার মানে ফোর্স এর জন্য হবে ক্লকওয়াইজ মোমেন্ট, আর ওয়েট অফ দা প্ল্যাঙ্কের জন্য হবে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। আরেকটা জিনিস, ওয়েট অফ দা প্ল্যাঙ্ক কোন জায়গা থেকে কাজ করবে? একদম সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কাজ করবে না, একদম সেন্টার থেকে। সো তাহলে এটা একদম সেন্টারের মধ্যে, তো তাহলে এইখানে থেকে ডিসটেন্সটা কত হবে? এখানের মধ্যে ডিসটেন্সটা হলো, টোটাল ডিসটেন্স দুইটা পিভটের মধ্যে হলো 2। সো তাহলে এখানে ডিসটেন্সটা হবে 1 মিটার, এখানে ডিসটেন্সটা হবে 1 মিটার। আচ্ছা, সো এখন আমরা ক্যালকুলেশনের মধ্যে যাই, যে আমরা বিটাকে পিভট হিসেবে কনসিডার করতেছি। সো তাহলে টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট must be equal to total anti-clockwise moment clockwise moment is equal to anti-clockwise moment। আচ্ছা ঠিক আছে, তো তাহলে ক্লকওয়াইজ কার জন্য? ফোর্স এর জন্য। আর ফোর্স এর ডিসটেন্সটা কত? ফোর্স বি পিভটের থেকে ফোর্স এর ডিসটেন্সটা কত? 2 মিটার, যে তাদের মধ্যে সেপারেশনটা কত? 2 মিটার। তো তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স, ডিসটেন্সটা কার থেকে? পিভটের থেকে। আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কার জন্য? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হলো ওয়েট অফ দা প্ল্যাঙ্কের জন্য, দ্যাট ইজ 500 নিউটন। এন্ড ডিসটেন্সটা কত? পিভটের থেকে 1 মিটার, তাই না? মাত্র আমরা ডিসটেন্সটা দেখাইলাম যে কত আসলো, 1 মিটার। তো তাহলে এখানে থেকে আমাদের ফোর্স এর ভ্যালুটা কত হয়? 500 ইনটু 1 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 250। সরি, উপরে 2 লিখছি ভুলে। সো তাহলে এটা কত হবে? 250 নিউটন। সো তাহলে ফোর্স এর ভ্যালুটা যে 250 নিউটন আসলো, এটা আমরা শো করে ফেললাম। অলরাইট, সো তাহলে ফোর্স এর ভ্যালুটা যে 250 নিউটন আসলো, এটা আমরা শো করে ফেলছি। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ক্লিয়ার? No, sir. অলরাইট, তো তাহলে ফোর্স এর ভ্যালুটা পেয়ে গেছে। আর ফোর্স বি এর সময় দেখো বলতেছে স্টেট করতে, মানে কি কোনো ক্যালকুলেশন ছাড়া, জাস্ট তুমি আগে ক্যালকুলেট করে আসছো, ওখান থেকে কোন একটা হিন্ট নিতে হবে। সো এখন the force is at the center, the 500 নিউটন ফোর্স ইজ এট দ্য সেন্টার। সো তাহলে ফোর্স এ যতটুকু ফোর্স পাবে, ফোর্স বি কি পাবে? সেম অ্যামাউন্ট অফ ফোর্স পাবে, তাই না? দুজন ইকুয়ালি ডিভাইড করে নিবে, বিকজ একদম সেন্টারে আছে, তো তার মানে দুইটা সাপোর্ট কি করবে? ইকুয়ালি ফোর্সটাকে ব্যালেন্স করবে। তো তাহলে ফোর্স এ এর ভ্যালু যত হবে, ফোর্স বি এর ভ্যালুটাও কি হবে? সেম। কত? 250 নিউটন। তো এটা গেল। এখন বলতেছে কি, the painter stands on the plank as shown। এখন পেইন্টারটা কি করছে দেখো, ওয়েট অফ দা প্ল্যাঙ্ক তো সেন্টার থেকে ছিলই, ওইটা তো আছে, ওয়েট অফ দা প্ল্যাঙ্ক আগের থেকে প্রেজেন্ট। এখন একটা এক্সট্রা এরকম মানুষ এসে কি করলো, সে এরকম একটা পজিশনে দাঁড়াইছে। তো এই পজিশনটা কার কাছে? প্ল্যাঙ্ক সাপোর্ট বি এর কাছে নাকি সাপোর্ট এর কাছে? বি এর কাছে। সাপোর্ট বি এর কাছে। সো তাহলে সাপোর্ট বি কি পাবে? বেশি ফোর্স পাবে নাকি কম ফোর্স পাবে? বেশি। বেশি পাবে। সো তাহলে এই ব্যাপারটা এখানের মধ্যে। আচ্ছা, ফার্স্টে আমাদের মানুষটার ওয়েট কোন জায়গা থেকে কাজ করে? সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিচের দিকে। সো তাহলে এটা হলো মানুষের ওয়েট। হ্যাঁ, এখন বলতেছে ডেসক্রাইব দ্য চেঞ্জেস ইন ফোর্স এ এন্ড বি when the painter stands on the plank। কি হবে? both force A and B increases। ফোর্স এ আর বি দোনোটাই তো বাড়তেছে। ব্যাপারটা খেয়াল করো কেন বলতেছি। এই জিনিসটা অনেকজনই অ্যান্সারটা বুঝে না, বুঝছো? অনেকজনই 1 মার্ক এই কোশ্চেনের মধ্যে হারায় একটা স্টুপিড রিজনে। এখানের মধ্যে দেখো, খেয়াল করো কাজটা কি হচ্ছে। তুমি ফার্স্টে দেখে আসছো কি, 1 মিনিট, জিনিসটা হ্যাং হয়ে গেছে। আচ্ছা, সো তুমি এখানের মধ্যে কি দেখে আসছো দেখো, যখন প্ল্যাঙ্কটা জাস্ট সিম্পলি প্ল্যাঙ্কের ওয়েটটাকে শুধু কাজ করতেছে এখানের মধ্যে, তখন কি হচ্ছে, জাস্ট প্ল্যাঙ্কের ওয়েট যখন নাকি আছে,
তখন ফোর্স এ আছে 250, ফোর্স বি আছে 250। এখন মানুষটা আসলো, ভালো কথা, মানুষটা বি এর কাছে, এটাও ভালো কথা। তো তাহলে বি বেশি ফোর্স পাবে, এর মানে কি এ কি কোনো মানুষের ওয়েটের কোনো পার্সেন্টেজও পাবে না? এর উপর কি ফোর্সের ভ্যালুটা আগের থেকে বেশি হবে না? বলো তো লামিয়া। হ্যাঁ বেশি হবে, কারণ ক্লকওয়াইজ হবে। এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট তো সমান। তো এখন এখানে কি মানুষটা এর থেকে দূরে আছে, কিন্তু এর মানে তো এই না যে মানুষটার ওয়েটের কোনো পোর্শনই ফোর্স এর উপর আসবে না। তো তার মানে কি মানুষটা প্ল্যাঙ্ক যখন খালি ছিল দোনোটা ফোর্সের ভ্যালু সমান সমান, এখন মানুষটা যখন নাকি আসছে দোনোটা ফোর্সের ভ্যালুই বাড়বে, কিন্তু একটা ফোর্স বেশি বাড়বে, একটা ফোর্স কম বাড়বে। কেন? ফার্স্ট অফ অল কেন দোনোটা ফোর্সই বাড়বে? বিকজ এক্সট্রা একটা ওয়েট এসে অ্যাড হইছে সাপোর্ট গুলার উপরে, এক্সট্রা একটা ওয়েট এসে অ্যাড হইলো। এখন তাহলে দোনোটা ফোর্সই বাড়বে। তো তাহলে দোনোটা ফোর্স ইকুয়ালি কেন বাড়লো না? কারণ মানুষটা ফোর্স বি বা সাপোর্ট বি এর কাছে আছে, সো তাহলে ওখানে ফোর্সের ভ্যালুটা বেশি ইফেক্ট হবে। আর সাপোর্ট এ থেকে দূরে আছে, সো তাহলে তার উপরে কি হবে? কম ইফেক্ট হবে। তো তাহলে এখানের জন্য আমরা ব্যাপারটা কি বলবো? বোথ ফোর্স এ এন্ড বি ইনক্রিজেস, but B increases greater than or B increases more than A। বুঝা গেছে? তো এখানের মধ্যে আমরা দুইটা আমরা কিসে পাইলাম? ফার্স্টে বলছি যে দুইটা ফোর্সে বাড়তেছে, কিন্তু বিটা এর থেকে বেশি বাড়তেছে। কেন? এই রিজনটাও লিখে দেই। বিকজ the painter is closer to B, because the painter is closer to B। সো আই হোপ ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এটা আমরা মার্ক স্কিম থেকে অ্যানসারটা দেখে ফেলি। আচ্ছা, একটু আগের কোশ্চেনের মার্ক স্কিমটা দেখে নাই। তো এটা আমাদের মিলে গেছে, অ্যাকচুয়ালি মোর অর লেস মিলা উচিত। হ্যাঁ, দেন এই যে আমরা ক্যালকুলেশনটা করলাম, 250 আসছিল। দেন এখন এই যে এক্স্যাক্টলি এই পয়েন্টটা সবাই মিস করে, ঠিক আছে? বোথ ফোর্সেস ইনক্রিজেস। আচ্ছা, বাট স্যার সাপোর্টের উপর ফোর্স কম পড়লে সমস্যা হয় না? সাপোর্টের উপর ফোর্স কম পড়লে সমস্যা আছে মুক্তাদির। সাপোর্টের উপর ফোর্স কম বেশি পড়লে পরে একটু এমন বাঁকা হওয়ার টেন্ডেন্সি থাকে, কিন্তু এটা প্ল্যাঙ্কের উপর ডিপেন্ড করবে যে প্ল্যাঙ্কের স্টিফনেসটা কেমন। প্ল্যাঙ্কটা যদি স্ট্রং হয় সো তাহলে ওরকম এত বেশি প্রবলেম হয় না, বুঝছো? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো যে দুইটা ফোর্সই বাড়বে, কিন্তু ফোর্স বি এর ইনক্রিজটা ফোর্স এর থেকে বেশি হবে। সো ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? Yes sir, clear. থ্যাংক ইউ। তো তাহলে এটা গেল আমাদের এই কোয়েশ্চেন। এরপরে a man uses a uniform plank to lift a block, he holds the plank horizontal। সো তাহলে মানুষটা একটা ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করতেছে, ফোর্সের ভ্যালুটা কত এটা জানি না, এটা আমরা বের করব। অলরাইট, এখন সেন্টার অফ গ্র্যাভিটি থেকে একটা ওয়েট কাজ করতেছে নিচের দিকে, দ্যাট ইজ 200 নিউটন। পিভটটা হলো এখানে, এন্ড 0.75 মিটার এইদিকে কি কাজ করতেছে? ওয়েট অফ দ্য ব্লক কাজ করতেছে, দ্যাট ইজ 1200 নিউটন। আচ্ছা, এন্ড লেন্থ অফ দ্য প্ল্যাঙ্ক ইজ 3 মিটার। সো লেন্থ অফ দ্য প্ল্যাঙ্ক ইজ 3 মিটার। সো তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটা এক্সট্রিম এন্ড গুলা থেকে কত ডিসটেন্স দূরে হবে? একদম সেন্টারে থাকলে 1.5, তাই না? সেন্টার অফ গ্র্যাভিটিটা একদম সেন্টার থেকে কাজ করবে। তো তাহলে পিভটের থেকে ডিসটেন্সটা কত হয়? এইখান থেকে এইখানের ডিসটেন্স হলো এইখান থেকে এইখানের ডিসটেন্স হলো 1.5, পিভটের থেকে এইখানের ডিসটেন্স হলো 0.75। তো তাহলে পিভটের থেকে এই পাশে ডিসটেন্সটা কত হবে? 1.5 মাইনাস 0.75, তাই না? বুঝতে পারতেছো কি বলতেছি? যে এইখানের থেকে এইখানের ডিসটেন্সটা হলো 1.5। হ্যাঁ, এখন এইখান থেকে এইখানের ডিসটেন্সটা হলো 0.75, এই যে 0.75। তো তাহলে পিভটের থেকে
200 নিউটন ফোর্সের ডিসটেন্সটা কত হবে? টোটাল ডিসটেন্স হলো 1.5 মাইনাস এই পাশের ডিসটেন্স হলো 0.75, সো তাহলে এখানেরটা কত হবে? 1.5 মাইনাস 0.75, এটা কত? 1.5 মাইনাস 0.75, তো তাহলে এটা কত আসে? 0.75 ই আসে। ঠিক আছে, সো ডায়াগ্রামটা একটু মেসি হয়ে গেছে, এই জিনিসটা আমি একটু মুছে দেই, আরেকবার ক্লিয়ারলি বলি তাহলে যেন এটা সমস্যা না হয়। এখানে থেকে দেখো সেন্টার অফ গ্র্যাভিটিটা একদম মাঝখানে থাকে, হ্যাঁ? তো এখন টোটাল লেন্থ হলো 3, সো তাহলে এই ডিসটেন্সটা এই এন্ড থেকে সেন্টার অফ গ্র্যাভিটির ডিসটেন্স হলো 1.5, এই এন্ড থেকে সেন্টার অফ গ্র্যাভিটির ডিসটেন্সও কত হবে? 1.5 হবে। আচ্ছা, পিভটটা হলো এখানে, পিভটের আমি লাইনটা এটা দিয়ে রাখি, এটা হলো পিভট লাইন, হ্যাঁ? এটা হলো পিভটের পজিশন। তো এখন এই টোটাল ডিসটেন্স হলো 1.5 আর পিভটের থেকে এই পাশের ডিসটেন্স হলো 0.75, সো তাহলে পিভটের থেকে এই পাশের ডিসটেন্সটা কত হবে? টোটাল হলো 1.5, এই পাশে হলো 0.75, তো তাহলে এই পাশেরটা কত হবে? 1.5 মাইনাস 0.75, তো তাহলে ফাইনালি কত আসে? এটা 0.75 মিটার আসে। অলরাইট, তো তাহলে এই ডিসটেন্সটা আমরা বের করে রাখলাম, এটা আমাদের সামনে কাজে লাগবে আর কি, বের করতে বলবে বেসিক্যালি। তো এখন বলতেছে the arrows on the diagram represent the forces on the plank. F টা কি? the force the man is pushing down on the plank. 1200 নিউটনটা হলো weight of the block, এই যে এই weight of the block, and 200 নিউটনটা কি? 200 নিউটনটা হলো the weight of the plank itself, তাই না? তো তাহলে 200 নিউটনটা কি? it is the weight of the plank, weight of plank। আচ্ছা, এরপরে ফর্মুলা চাইছে স্টেট দ্য ইকুয়েশন, এটা আমরা লিখবো না, এটা আমরা জানি। Then calculate the clockwise moment of the block about the pivot. Clockwise momentটা কার জন্য হচ্ছে? ব্যাপারটা খেয়াল করো, এখানে এটা হলো পিভট, আমি এখানে ডায়াগ্রামটা এই জায়গার মধ্যে একবার আঁকি, তাহলে পরে তোমাদের জন্য ব্যাপারটা ক্লিয়ার হবে। This is the pivot, this is a force 200 নিউটন, this is a force 1200 নিউটন, তাই না? 1200 না? হ্যাঁ 1200, and this is a force by the person F, জানি না। সো এখন কোন ফোর্সের জন্য ক্লকওয়াইজ হবে, কোন ফোর্সের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এটা আমরা বের করতে পারি। সো দিস ইজ দ্য পিভট, এই যে পিভটের এখানে হাতটা এরকম ধরলাম। সো এখন ফোর্স F অ্যান্টি ক্লকওয়াইজ 200 নিউটন অ্যান্টি ক্লকওয়াইজ, আর 1200 নিউটনের জন্য কি হইতেছে? ক্লকওয়াইজ। সো তাহলে এই 1200 নিউটনের জন্য আমাদের কি হবে? ক্লকওয়াইজ মোমেন্ট, আর এই 200 আর F এই দুটার জন্য আমাদের কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। আচ্ছা, তো আমাদেরকে ফার্স্টে কোশ্চেনে বের করতে বলছে ক্লকওয়াইজ মোমেন্টের ভ্যালু কত। সো এখন আমরা কি জানি? মোমেন্ট ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসটেন্স, এন্ড ক্লকওয়াইজ মোমেন্টের ফোর্সের ভ্যালু কত? 1200, আর এটা পিভটের থেকে কতটুকু ডিসটেন্স দূরে আছে? এটা পিভটের থেকে 0.75 মিটার ডিসটেন্স দূরে আছে। সো তাহলে 1200 ইনটু 0.75, সো দিস গিভস আস হোয়াট? 900 আসে না, নাকি কত হয়? ভাইয়া 900 900 নিউটন মিটার। আচ্ছা, তো তাহলে দিস ইজ 900। অলরাইট, তো এরপর বলতেছে ক্যালকুলেট দ্য ফোর্স দ্য ম্যান ইজ পুশিং ডাউন অন দ্য প্ল্যাঙ্ক। আচ্ছা, সো মানুষটা প্ল্যাঙ্কের উপর কতটুকু ফোর্স দিচ্ছে এটা বের করতে বলছে। তো এখন দেখো, মানুষটা ফোর্স দিচ্ছে F, আর মানুষটা থেকে পিভটের সেপারেশন কত? ফার্স্টে আমরা এই সেপারেশনটা জানি 0.75, আর এই সেপারেশনটা জানি 1.5। সো তাহলে মানুষটার ফোর্স থেকে পিভটের সেপারেশনটা কত হবে? 1.5 প্লাস 0.75। ব্যাপারটাকে বুঝতেছো তোমরা? ডিসটেন্সটা কি বলতেছি লামিয়া? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? এইটা হলো 1.5, আমি ডায়াগ্রামটা আরেকবার আঁকি, দাঁড়াও। এখানের মধ্যে কাজটা দেখো, this separation is 0.75 and
this separation is 1.5. সো তাহলে পিভটের থেকে মানুষের ফোর্সটার ডিসটেন্সটা কত হবে 1.5 প্লাস 0.75, দ্যাট ইজ 2.25 মিটার। আচ্ছা, সো দিস ইজ 2.25 মিটার, অলরাইট। তো তাহলে এখন আমাদের কি করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আর ক্লকওয়াইজ মুভমেন্ট সমান হইলেই তো প্ল্যাঙ্কটা হরাইজন্টাল থাকবে, তাই না? তো তাহলে সিন্স দ্য প্ল্যাঙ্ক ইজ হরাইজন্টাল, তো তার মানে দ্য ক্লকওয়াইজ মুভমেন্ট এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আর ইকুয়াল। তো তাহলে এখানের জন্য আমরা কি লিখবো, যে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট is equal to clockwise moment. clockwise moment তো উপরে বের করেই রাখছি 900। সো তাহলে এখন অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের জন্য দেখো, একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের ফোর্স হলো F, আর এটা পিভটের থেকে কতটুকু দূরে আছে 2.25 মিটার। এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কিন্তু জাস্ট একটা ফোর্সের জন্য না, দুইটা ফোর্সের জন্য। সো তাহলে দুইটা ফোর্স আলাদা আলাদা ভাবে আমাদের কনসিডার করতে হবে। সো তাহলে ফোর্স F পিভটের থেকে 2.25 মিটার ডিসটেন্স দূরে ছিল, আর 200 নিউটনটা পিভটের থেকে কতটুকু ডিসটেন্স দূরে 0.75 মিটার ডিসটেন্স দূরে। যে 200 নিউটন ফোর্সটা কতটুকু দূরে 0.75 মিটার ডিসটেন্স দূরে, and these two must be equal to what, these two must be equal to 900, তাই না? যে আমাদের ক্লকওয়াইজ মোমেন্টের ভ্যালু উপরে আমরা বের করে আসলাম কত 900। সো তাহলে এখানে থেকে আমাদের ফোর্সের ভ্যালুটা কত আসছে 330 নিউটন। তো তাহলে the force comes out to be what 330 নিউটন, তাই না? তো এইটা হবে আমাদের বেসিক্যালি आंसर। এই কোশ্চেনটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। অলরাইট, তো এরপর এখানের মধ্যে বেসিক্যালি আমাদের সেম টাইপের কোশ্চেন অনেকগুলো আসবে। এখানের মধ্যে ফার্স্ট ওয়ার্ক ডান রিলেটেড একটা ফর্মুলা চাইছে, বাট এটা তো আমরা অলরেডি পড়ে ফেলছি, আমরা জানি ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসটেন্স মুভ। দেন ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান, ফোর্স এর ভ্যালু দেওয়া আছে, ডিসটেন্স এর ভ্যালু দেওয়া আছে, মাল্টিপ্লাই করলে পেয়ে যাব। এরপরে এখন ব্যাপারটা দেখো, সুটকেসটা যখন দাঁড়ায় ছিল তখন তার সেন্টার অফ গ্র্যাভিটিটা ছিল এখানে, এখন যখন নাকি সে শুয়ে পড়ছে তখন তার সেন্টার অফ গ্র্যাভিটিটা কি নিচে নেমে গেছে। তো দেখো সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু একটা কি হয়েছে, হাইটের একটা চেঞ্জ আসছে না? সেন্টার অফ গ্র্যাভিটির হাইটের একটা চেঞ্জ আসছে, যে দ্য সেন্টার অফ গ্র্যাভিটি ওয়াজ হায়ার ওয়েন ইট ওয়াজ আপরাইট, যখন এটা শুয়ে গেছে তখন কি হয়েছে, হাইটের ভ্যালুটা সেন্টার অফ গ্র্যাভিটিটা লোয়ার ডাউন হয়ে গেছে। তো তাহলে এর জন্য সে কি করছে, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি লুজ করছে, বিকজ জিপি ইজ ইকুয়াল টু mgh। সো তাহলে হাইটের ভ্যালু কমে গেলে পরে কি হবে, হাইটের ভ্যালু কমে গেলে পরে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির ভ্যালু কমে যাবে। তো তাহলে এইটা। দেন এখানের মধ্যে আমাদের মোমেন্ট নিয়ে কাহিনী কি বলতেছে, the person starts to raise the suitcase again by pulling on the handle with force F. So তাহলে পারসনটা F amount of force apply করবে। আচ্ছা, তো পারসনটা কত ডিসটেন্স দূরে ফোর্স অ্যাপ্লাই করতেছে পিভট থেকে 0.87, আর সুটকেসের একটা ওয়েট আছে দ্যাট ইজ 150 নিউটন, এটা কতটুকু ডিসটেন্স দূরে পিভট থেকে 0.32 মিটার ডিসটেন্স দূরে। সো ফার্স্টে ইকুয়েশন চাইছে, ইকুয়েশন আমরা জানি, এটা লিখবো না। দেন ফোর্সের ভ্যালুটা বের করতে বলছে। সো আমরা কি জানি যে the system will be in equilibrium। সো তাহলে কি F into F এর ডিসটেন্স কত 0.87, this must be equal to 150 into 0.32। সো তাহলে এখানে থেকে আমরা কি পেয়ে যাব, F এর ভ্যালুটা পেয়ে যাব। F এর সাথে 0.87 কেন মাল্টিপ্লাই করলাম, বিকজ F টা পিভটের থেকে 0.87 মিটার দূরে, আর 150 এর সাথে 0.32 মিটার কেন মাল্টিপ্লাই করলাম, বিকজ ওইটার সাথে পিভটের ডিসটেন্সটা হলো এত। ঠিক আছে, তো তাহলে এখানে থেকে আমাদের ফোর্সের ভ্যালু যা আসবে এটা হবে আমাদের এখানের অ্যানসার। দেন এইটা আমাদের মোর অর লেস আগের মতো কাহিনী। কি বলতেছে দেখো, একটা টয় ট্রেন, হ্যাঁ একটা মডেল রেলওয়ে কি করতেছে, এই পয়েন্ট থেকে পয়েন্ট পি থেকে পয়েন্ট কিউ তে যাবে, হ্যাঁ পয়েন্ট পি থেকে পয়েন্ট কিউ তে যাবে। সো কিভাবে কি কাজটা হয় এটা নিয়ে কোশ্চেনটা করছে। কি বলতেছে দেখো, the weight of the train acts through the center of gravity, ignore the weight of the bridge। সো তাহলে ব্রিজের ওয়েটটাকে আমাদের ইগনোর করে দিতে বলছে। আচ্ছা,
এখন বলতেছে এ নাম্বারে which row of the table correctly shows the values of x and y। এই ব্যাপারটা কি, এখানে ট্রেনটা একদম এক্স্যাক্টলি সেন্টারে আছে না, ট্রেনটা একদম এক্স্যাক্টলি সেন্টারে আছে। সো তাহলে ফোর্স এক্স আর ফোর্স ওয়াই দুইটা ইকুয়াল হবে, এন্ড দুইটা ইকুয়ালি কাকে ব্যালেন্স করবে, ওয়েটটাকে ব্যালেন্স করবে। সো তাহলে ওয়েট হলো 15, সো তাহলে দুইজন ইকুয়ালি যদি ব্যালেন্স করে সো তাহলে কত কত হবে 7.5 7.5। সো তাহলে এটার জন্য অ্যানসারটা কি হবে এ। এখন বলতেছে ডেসক্রাইব হাউ ফোর্স এক্স, হ্যাঁ ডেসক্রাইব হাউ ফোর্স এক্স মানে এই যে সাপোর্ট পি এর যে ফোর্সের ভ্যালুটা, সাপোর্ট পি এর ফোর্সটাকে আমরা ফোর্স এক্স বলতেছি, হ্যাঁ সাপোর্ট পি এর ফোর্সটাকে আমরা ফোর্স এক্স বলতেছি। তো এখন বলতেছে যে ডেসক্রাইব হাউ ফোর্স এক্স চেঞ্জেস ইফ দ্য ট্রেন মুভস ফ্রম পি টু কিউ। সো তার মানে ফার্স্টে ট্রেনটা কোথায় থাকবে, the train will be at first at point P, so point P তে যদি থাকে সো তাহলে পুরা ফোর্সটা, হ্যাঁ পুরা weight of the train কে সাপোর্ট করতেছে, when the train is at point P the whole weight of the train is being supported by the support P, so তার মানে force X will be equal to the weight of the train। so তার মানে ইনিশিয়ালি ফোর্স X এর ভ্যালু কি থাকবে 15 নিউটন। এখন ট্রেনটা যত এক্স এর থেকে দূরে চলে যাবে, হ্যাঁ ট্রেনটা যত এক্স এর থেকে দূরে চলে যাবে তত কি হবে ডিসটেন্স বাড়তেছে। সো তার মানে ফোর্স এক্স এর ভ্যালু আস্তে আস্তে কমতে থাকবে, ফোর্স এক্স এর ভ্যালু কমতে 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 ট্রেনটা যখন নাকি ফাইনালি পয়েন্ট কিউ তে আসবে আর সাপোর্ট কিউ এর উপর চলে আসবে তখন কি হবে, ট্রেনটা যখন নাকি সাপোর্ট কিউ এর উপর চলে আসবে তখন the force x will become what, the force x will become exactly 0, because তখন ট্রেনের পুরো ওয়েটটা কে সাপোর্ট করতেছে, তখন ট্রেনের পুরো ওয়েটটা সাপোর্ট করতেছে সাপোর্ট কিউ। তো তাহলে তখন ফোর্স y হবে ম্যাক্সিমাম আর ফোর্স x এর ভ্যালুটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। অলরাইট, তো তাহলে এইটা ছিল আমাদের এই কোশ্চেনটা, এইটা একদম ইজি কোশ্চেন, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা এই কোশ্চেনটা সিমিলার টাইপের, আমরা এটা সেকেন্ড যে কোশ্চেনটা করে আসছিলাম ওইটার মতন, স্টেট দ্য ইকুয়েশন লিঙ্কিং এটা, দেন দ্য ক্যালকুলেট দ্য রিডিং অন দ্য নিউটন মিটার। সো রিডিং অন দ্য নিউটন মিটার আমরা কিন্তু উপরের ক্যালকুলেশনে অলরেডি শো করে আসছিলাম যে 12 নিউটন আসে, ঠিক আছে 12 নিউটন এখানের মধ্যে রিডিং আসে। দেন বলতেছে দ্য মিটার রুল ইজ রিপ্লেসড বাই অ্যান আয়রন বার, মিটার রুলটাকে সরায় কি করছে একটা আয়রনের বার নিয়ে আসছে। বলতেছে the iron bar is 1 meter long and has a weight of 10 newton, the newton meter and the 2 newton weight stay in their original position, explain how this change affects the reading on the newton meter। কি হবে এখন ওয়েটের ভ্যালুটা যেহেতু বেশি, হ্যাঁ যে আমাদের রুলারের ওয়েট তো কম ছিল, ঠিক আছে রুলারের ওয়েট কম ছিল, এখন যেহেতু আয়রন বার যেটা নাকি ভালো ওয়েট ওয়ালা একটা ম্যাটেরিয়াল যে 10 নিউটন ওয়েট আছে, তো তাহলে তার ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য আমাদের ফোর্স মিটারের থেকে ফোর্সের ভ্যালুটা কি আসবে আর নিউটন মিটারের থেকে ফোর্সের ভ্যালুটা কি আসবে আগের থেকে বেড়ে যাবে। সো এই ব্যাপারটা এখানের মধ্যে বলবে। দেখো আমরা এখানে মার্কস স্কিমের অ্যানসার গুলো যেখানে বাকি কোশ্চেন গুলারও এই যে আমরা শো করছিলাম, এই যে ওয়েট অফ দা প্ল্যাঙ্ক, দেন ওই যে 900 নিউটন মিটার, দেন মানুষটা কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছে 330 নিউটন, ওইটা আমরা দেখছিলাম। এরপরে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স, দেন ওয়ার্ক ডানের ভ্যালু বের করছে। আইডিয়া দ্যাট হাইট রিডিউসড জিপি ইজ ইকুয়াল টু mgh, সো তাহলে হাইট রিডিউস হইলে জিপি কমে যাবে। দেন ওই যে আমাদের ফোর্সের ভ্যালুটা যেটা আমরা উপরে ফর্মুলা লিখে আসছিলাম। এখন ফোর্স এমসিকিউ ফোর্স এক্স আর ফোর্স ওয়াই 7.5 7.5, দেন আইডিয়া দ্যাট ফোর্স এক্স ডিক্রিজেস, যে পয়েন্ট পি থেকে যত কিউ এর দিকে যাবে তত ফোর্সের ভ্যালুটা কমবে, ফার্স্টে থাকবে 15 নিউটন, পরে হবে কত ফাইনালি 0 নিউটন। এই যে তুমি যদি জাস্ট বলো ইট গোস ফ্রম 15 টু 0 তাহলে তুমি 2 মার্ক পেয়ে যাবা। এখন আমাদের এই কোশ্চেনটার মধ্যে কি বলতেছে, মোমেন্ট ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসটেন্স, দেন ফোর্সের ভ্যালুটা হলো 12 নিউটন যেটা আমরা উপরে ক্যালকুলেশন করে দেখাইছি অলরেডি। দেন আয়রন বার আনলে কি চেঞ্জ আসবে, increases the force on the newton meter because the weight of the bar has a moment, ঠিক আছে তো তাহলে বারের আয়রন বারের নিজের একটা ওয়েট আছে, সো তাহলে এর জন্য কি হবে ফোর্সের ভ্যালুটা বেড়ে যাবে। এরপরে এইখানের জন্য আমাদের সেম টাইপের কাজ, যে হুইল ব্যারো ফার্স্ট অফ অল ওয়ার্ক ডান, দেন ওয়ার্ক ডানের ভ্যালু, হাউ মাচ এনার্জি ইজ নিডেড,
ওয়ার্ক ডান যতটুকু, এনার্জি ততটুকু। এখন এইখানের মধ্যে আমাদের মোমেন্টের কাজ। ফার্স্টে বলতেছে মার্ক এক্স অন দ্য ডায়াগ্রাম টু শো দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। সো তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায়? দ্য সেন্টার অফ গ্র্যাভিটি ইজ ওভার হিয়ার। ঠিক আছে, যে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ওয়েটটা কাজ করে। তো এখন ওয়েটের ভ্যালু হলো 470, সো তাহলে ওয়েটের ভ্যালু হলো 470 এন্ড এই ফোর্সের ভ্যালু কত জানি না। সো এখন 470টা পিভটের থেকে কতটুকু দূরে আছে? 0.6। তো তাহলে 470 ইনটু 0.6 ইজ ইকুয়াল টু f ইনটু এফটা পিভটের থেকে কতটুকু দূরে আছে? এফটা পিভটের থেকে 0.6 প্লাস 0.8 মিটার ডিসটেন্স দূরে। এই জিনিসটা অনেকজন খেয়াল করে না। অনেকজন ফোর্স এফ এর ডিসটেন্সটা 0.8 নিয়ে নেয়, দেন ভুল হয়। আমাদের ডিসটেন্সটা অ্যাকচুয়ালি কার সাথে নিতে হবে? দ্য ডিসটেন্স মাস্ট অলওয়েজ বি কনসিডার্ড উইথ দ্য পিভট। ঠিক আছে, পিভটের সাথে অলওয়েজ ডিসটেন্সটা কনসিডার করব, দ্যাট দিস ডিসটেন্স। তো তাহলে 0.6 প্লাস 0.8, সো তাহলে 0.6 প্লাস 0.8, সো এখানে থেকে আমরা ফোর্সের ভ্যালুটা পেয়ে যাব। এটাই আমাদের কাছে এখানের মধ্যে চাইছে। এরপরে এই কোশ্চেনটা, the diagram shows a gate with a lever operated catch, a loop on the bolt fits around the loop arm A. তো এখন বলতেছে A1 এ describe how the lever arm is used to move the bolt। এই যে দেখো লিভার আর্মটা আমাদের কোথায়? এই যে লিভার আর্মটা হলো আমাদের এইটা। তো লিভার আর্মটাকে আমরা এইদিকে পুল করব, যে ফোর্স এই যে বি এর এদিকে দেখছো ফোর্সটা এইদিকে দেওয়া, we are pulling it towards left। সো লেফটের দিকে পুল করলে কি হয় দেখো, লেফটের দিকে পুল করলে পরে এই যে স্প্রিংটা আছে না, স্প্রিংটাকে কম্প্রেস করবে, বুঝছো? আমরা লেফটের দিকে এরকম যদি পুল করি, যে মনে করো আমার হাত হইলো স্প্রিংটা, তো আমি লেফটে পুল করলে পরে এই মাথাটা, নিচের মাথাটা সামনে আগায় যাবে না। তো আমি লেফটের দিকে পুল করলে পরে নিচের মাথাটা এমন সামনের দিকে আগায় যাইতেছে, এন্ড দ্য স্প্রিং ইজ গেটিং কম্প্রেসড। তো স্প্রিংটা কম্প্রেস হয়ে গেলে তখন পরে কি করবে? তখন সে লকটাকে খুলে দিবে আর কি। ঠিক আছে, তো এখানের মধ্যে কাজটা কি বলতেছে? ডেসক্রাইব হাউ দ্য লিভার আর্ম ইজ ইউজড টু মুভ দ্য বোল্ট। সো তাহলে when it is pulled তখন কি করবে? তখন ওখানে বোল্টটাকে কি করা হবে? ফোর্স এক্সার্ট করা হবে বা বোল্টটাকে রিলিজ করে দেওয়া হবে। যে কি বলতেছে দেখো, এই যে লিভার আর্ম অর বোল্ট মুভস টুয়ার্ডস দ্য লেফট, যে আমরা ওটাকে লেফটের দিকে পুল করতেছি। তো স্প্রিংটাকে কেন দরকার? যে আমরা যখন পুল করছিলাম তখন তো আগেরটা কোনটা? হুইল ব্যারোটা। শ্রাবণ, এই হুইল ব্যারোটা, এই যে এটা, এখানের মধ্যে কি বুঝো নাই বলো? আচ্ছা দাঁড়া, একটা কাজ করো, তোমরা নতুন একটা সেশনের মধ্যে জয়েন করো একটু তাড়াতাড়ি। আচ্ছা, তো এখন শ্রাবণ আসে না এখনো? আসছে। তো শ্রাবণ বলো, এখানের মধ্যে হুইল ব্যারোর এটার মধ্যে কোনটার সমস্যা? হুইল ব্যারোর এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। হুইল ব্যারোর এখানের মধ্যে কাজটা হলো যে তোমার ফার্স্টে বলছে সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায়। সো সেন্টার অফ গ্র্যাভিটি হলো যেখান থেকে ওয়েট কাজ করে, তো এটাকে লেবেল করলাম। হ্যাঁ, এখন দেখো সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিচের দিকে কাজ করতেছে ওয়েট, দ্যাট ইজ 470 নিউটন। এখন ওয়েটটা পিভটের থেকে, দিস ইজ দা পিভট, দেখছো এটা হলো পিভট। সো পিভটের থেকে এই ফোর্সের ডিসটেন্সটা কত? 0.6 মিটার। আচ্ছা, তো এখন এইখানের মধ্যে এই ফোর্সটা, যে মানুষটা যে হাত দিয়ে যে হুইল ব্যারোটাকে হরাইজন্টাল ধরে রাখবে, হ্যাঁ, তো এখন এই ফোর্সটা কত এটা আমরা জানি না, এটা আমরা বের করব। ঠিক আছে, এই ফোর্সটা আমরা বের করব। তো এখন এই ফোর্সটা পিভটের থেকে কতটুকু দূরে আছে? এই ফোর্সটা পিভটের থেকে 0.6 প্লাস 0.8 মিটার ডিসটেন্স দূরে না? তো তাহলে এখানের জন্য কত হবে? 0.6 প্লাস 0.8, দ্যাট ইজ 1.4 মিটার দূরে। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি আমরা জানি,
ফোর্স ইনটু ডিসটেন্স ফ্রম পিভট, দ্যাট ইজ এখানে ডিসটেন্স কত 0.6 প্লাস 0.8 ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স ফ্রম পিভট। এখানে ফোর্সের ভ্যালু হলো কত 470, the force is 470 and এটা পিভটের থেকে কতটুকু ডিসটেন্স দূরে 0.6 মিটার ডিসটেন্স দূরে। সো এখন এখানে থেকে আমরা ফোর্সের ভ্যালুটাকে সাবজেক্ট করে ফোর্স বের করব, ঠিক আছে? বুঝতে পারছো এটা? আচ্ছা, তো এখন আমরা এই যে 7 নাম্বারের এখানের মধ্যে যেটা দেখতেছিলাম যে কিভাবে করে এটা কাজ করে, লিভার আর্মটা কিভাবে বোল্টটাকে মুভ করায়। লিভার আর্মটাকে লেফটের দিকে পুল করলে পরে তখন বোল্টটা মুভ করবে। বোল্টটা মুভ করে কি করবে, বোল্টটা মুভ করে স্প্রিং এর উপর একটা ফোর্স এক্সার্ট করবে, স্প্রিংটাকে কম্প্রেস করবে, তখন বোল্টটাকে রিলিজ করে দিবে, যে লকটাকে রিলিজ করে দিবে, তখন লকটা খুলে যাবে। এখন স্প্রিং কেন ইউজ করলাম, তাহলে যেন যখন নাকি আমরা ফোর্সটা ছেড়ে দিব তখন যেন আবার আগের পজিশনে ফেরত চলে আসে, মানে তখন আবার যেন কি করে ফেলতে পারে, লক করে ফেলতে পারে। তো তাহলে স্প্রিংটাকে এই কাজে ইউজ করা হয়। যে এখানের মধ্যে দেখো কি বলতেছে, স্প্রিংটাকে কেন ইউজ করা হলো, টু রিটার্ন দ্য মেটাল বার এন্ড দ্য লিভার টু দ্য রাইট, যে তাকে যেন আবার অরিজিনাল পজিশনে নিয়ে আসা যায়, ইন অর্ডার টু পুল ইট ব্যাক এগেইন, যে আবার আগের পজিশনে নিয়ে আসার জন্য কি করা হইতেছে, স্প্রিংটাকে ইউজ করা হইতেছে। এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, স্টেট দ্য প্রিন্সিপাল অফ মোমেন্টস, এটা তো আমরা জানি যে সাম অফ ক্লকওয়াইজ মোমেন্ট ইজ ইকুয়াল টু সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। এখন বলতেছে দেখো, দ্য ফোর্স অ্যাপ্লাইড এট পয়েন্ট বি, পয়েন্ট বি টা কোথায়, পয়েন্ট বি টা হলো একদম উপরে, পয়েন্ট বি এর ফোর্সের ভ্যালু কত বলতেছে, পয়েন্ট বি এর ফোর্সের ভ্যালু হলো 22 নিউটন। এখন বলতেছে the pivot is 110 centimeter from B and 38 centimeter from A. সো তাহলে পিভটটা, এই যে পিভট হলো এই নিচে, এটা আমি পোর্ট্রেট মোডে নেই, এই যে দেখো এখন পুরো ডায়াগ্রামটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা হলো আমাদের পিভট, বেসিক্যালি দিস ইজ দা পিভট। এখন পিভটের থেকে বি এর ডিসটেন্স কত, পিভটের থেকে বি এর ডিসটেন্স হলো 110 সেন্টিমিটার, আর পিভটের থেকে এর ডিসটেন্সটা কত, পিভটের থেকে এর ডিসটেন্স হলো 38 সেন্টিমিটার। সো তাহলে এই দুটো আমাদের ডিসটেন্স দেওয়া আছে আর ফোর্স বি এর ভ্যালুটা দেওয়া আছে। তো এখন বলতেছে ক্যালকুলেট দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য লিভার আর্ম এট পয়েন্ট এ। তো তাহলে force A into distance of force A from pivot is equal to force B into distance of force B from pivot, তাই না? তো তাহলে ফোর্স A এর ভ্যালু কত জানি না, এটাই আমরা বের করব। ডিসটেন্স অফ ফোর্স A from pivot কত, 38 সেন্টিমিটার, তো সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100। ফোর্স B এর ভ্যালু হলো 22, আর ফোর্স B টা পিভটের থেকে কতটুকু ডিসটেন্স দূরে আছে, 110 সেন্টিমিটার ডিসটেন্স দূরে আছে। তো তাহলে এইটা, তো এখন এখানে থেকে আমাদের ফোর্স এর ভ্যালুটা কত আসবে, যা আসে ওটা আমরা এখানের মধ্যে বসাই দিব। অলরাইট, তো এটা গেল। এখন বলতেছে কি, এক্সপ্লেন হাউ দ্য ফোর্স অ্যাপ্লাইড এট পয়েন্ট বি উড নিড টু চেঞ্জ। তো তাহলে এই যে আগে তো ফোর্স বি এর ভ্যালু ছিল কত 22 নিউটন, এখন বলতেছে যে ফোর্স বি এর ভ্যালু কিভাবে চেঞ্জ হবে যদি ডিসটেন্স অফ পিভট ফ্রম পয়েন্ট এ বাড়ায় দেওয়া হয়। মানে কি, মানে হলো এরকম যে তোমার, আমরা তো জানি এফ এ ডি এ মাস্ট বি ইকুয়াল টু এফ বি ডিবি, তাই না? তো এখন বলতেছে কি, এখন বলতেছে যে ডিবি ফিক্সড, ঠিক আছে, ডিবি যা ছিল আগের মতনই আছে। হ্যাঁ, ডিবি যা ছিল আগের মতনই আছে। এখন ডি এ টাকে বাড়ায় দিছে, যে ডিসটেন্স অফ পয়েন্ট এ ফ্রম পিভট এটা ইনক্রিজ করে দিছে, ঠিক আছে? সো এখন ফোর্স এ হলো কনস্ট্যান্ট আগের মতো আছে, আর ডিসটেন্স এ টাকে কি করে দেওয়া হয়েছে, বাড়ায় দেওয়া হয়েছে। সো এখন বলতেছে ফোর্স বি তাহলে কিভাবে চেঞ্জ হইতে হবে, ফোর্স বি কি হবে, ইন অর্ডার ফর দ্য লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড দ্যাট ইজ দ্য মোমেন্টস টু বি ইকুয়াল, দুইটা মোমেন্টকে ইকুয়াল হওয়ার জন্য কি হইতে হবে, ফোর্স বি এর ভ্যালুটাকে বাড়তে হবে না? সো তাহলে দুইটা ফোর্সের ভ্যালু, দুইটা মোমেন্টের ভ্যালু ইকুয়াল হওয়ার জন্য দ্য ভ্যালু অফ দ্য ফোর্স মাস্ট ইনক্রিজ। তো তার মানে ফোর্স বি টাকে কি করতে হবে, বাড়তে হবে। তো এই ব্যাপারটা এখানের মধ্যে বলবে, দেখো কি বলতেছে তারা, সরি, এখানের মধ্যে কি বলতেছে দেখো,
সিন্স দ্য ডিস্টেন্স ফ্রম পয়েন্ট এ ইজ লার্জার, সো তার মানে মোমেন্টটা ওখানে কি হয়ে গেল, এর সাইডে মোমেন্টটা বেড়ে গেল। সো তাহলে মোমেন্টটাকে সেম রাখার জন্য, হ্যাঁ মোমেন্টটাকে সেম রাখার জন্য ফোর্সের ভ্যালুটাকে কি হইতে হবে, বাড়তে হবে। যে বি এর ডিসটেন্স তো ফিক্সড, ফোর্স পয়েন্ট বি আর পিভটের মধ্যে ডিসটেন্সটা হলো আগের মতো নিয়ে আছে। সো তাহলে একদিকে যদি মোমেন্ট বেড়ে যায় বাট ডিসটেন্সটা কনস্ট্যান্ট থাকে, সো তাহলে ওই ডিসটেন্স কনস্ট্যান্ট রেখেও মোমেন্টটাকে আমরা কিভাবে বাড়াবো, ফোর্সের ভ্যালুটাকে ইনক্রিজ করে। সো তাহলে এখানে কি হইতে হবে, দ্য ভ্যালু অফ ফোর্স বি মাস্ট ইনক্রিজ। তো তাহলে এই জিনিসটা আমরা এখানের মধ্যে শো করছি, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, তো এই জিনিসটা আমরা এখানের মধ্যে বলছিলাম যে দেখো ফোর্স এ হলো কনস্ট্যান্ট, ডিসটেন্স অফ পিভট ফ্রম পয়েন্ট বি এটাও কনস্ট্যান্ট। এখন এই ডিসটেন্স এটাকে বাড়ায় দেওয়া হয়েছে। সো তাহলে এই যে আমাদের লেফট হ্যান্ড সাইডের যে মোমেন্টটা এটা আগের থেকে বড় হয়ে গেছে। সো এখন এই মোমেন্টের সমান মোমেন্ট অ্যাপ্লাই করার জন্য কি লাগবে, এই মোমেন্টের সমান মোমেন্ট অ্যাপ্লাই করার জন্য ফোর্স বি এর ভ্যালুটাকে বাড়তে হবে। সো তাহলে এর জন্য আমরা বলতেছি হেন্স দ্য ফোর্স মাস্ট ইনক্রিজ। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? Yes, sir. অলরাইট, দেন এখানের মধ্যে কি বলতেছে, স্টেট দ্য প্রিন্সিপাল অফ মোমেন্ট। এটা আমরা জানি যে সাম অফ ক্লকওয়াইজ মোমেন্ট ইজ ইকুয়াল টু সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট when the system is in equilibrium। হ্যাঁ, এখন এই কোশ্চেনটা a student uses the principle of moment to find the weight of a rock. This is the student's method. He balances a meter rule at the midpoint on a pivot. So তাহলে মিটার রুলের এইখানে খুবই ট্রিকি একটা কোশ্চেন। অনেকজন যারা মুখস্থ করে কোশ্চেন পেপার বা মার্ক স্কিম, তারা এখানের মধ্যে একটা জায়গায় মাছ ধরা খাবেই। হ্যাঁ, কোন জায়গায় ধরা খাবে ওটা আমি বলবো। এখানের মধ্যে দেখো কি করছে, একদম এক্স্যাক্টলি সেন্টার অফ দা মিটার রুলে পিভট দেওয়া আছে। হ্যাঁ, এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, এটা আমরা লাস্টে দেখবো যে অ্যাকচুয়ালি মুখস্থ যারা করে তাদের অ্যাকচুয়ালি কোন জায়গায় ধরা খায়। সো এখন বলতেছে সে মিড পয়েন্টে পিভটটা দিছে। হি হ্যাংস আ বিকার ফ্রম দা 40 সেন্টিমিটার মার্ক অন দা রুল। আচ্ছা, সো 40 সেন্টিমিটার মার্কে বিকারটাকে ঝুলাইছে। এখন বলতেছে হি প্লেসেস দা রক ইন দা বিকার। আচ্ছা, হি হ্যাংস আ 0.2 নিউটন প্লাস্টিক স্ট্রিপ ফ্রম দা রুল অন দা আদার সাইড অফ দা পিভট। সো আরেকটা সাইড থেকে এরকম 0.2 নিউটনের প্লাস্টিক স্ট্রিপ দেওয়া হয়েছে কত সেন্টিমিটার মার্কে, 80 সেন্টিমিটার মার্কে। সো তাহলে সেন্টারটা হলো 50 সেন্টিমিটার। সো এইটা হলো 50 সেন্টিমিটার মার্কে, এইটা হলো 40 সেন্টিমিটার মার্কে। সো তার মানে পিভটের থেকে রকের আর বিকারের ডিসটেন্সটা কত, 10 সেন্টিমিটার। আর ওই 2 নিউটন ওই যে ওয়েটটা আছে ওইটার ডিসটেন্সটা কত, এটা হলো 80 সেন্টিমিটার মার্কে। সো তার মানে এখানে ডিসটেন্সটা কত, 30 সেন্টিমিটার। তো ডিসটেন্স গুলা নিয়ে আমরা ব্যাপারটাকে ক্লিয়ার করে রাখলাম। হ্যাঁ, কি বলতেছে, describe how the student could use an electronic balance to check that the plastic strip weighs 0.2 নিউটন। মানে আজ এরা কোনো কাম নাই স্টুডেন্টের, তার কাছে যদি একটা ইলেকট্রনিক ব্যালেন্সই থাকে তো তাহলে পরে রকের ওয়েটটা তার এইটা দিয়ে মাপার দরকারটা কি, সে রকটাকে ইলেকট্রনিক ব্যালেন্সের উপর ফালাই দিলে পরে তো সে ওখান থেকে ওয়েটের ভ্যালুটা পাওয়া যায় আর ম্যাসের ভ্যালুটা পাওয়া যায় না, তার কাছে ভালো লাগে না, সে মোমেন্ট ইউজ করে বের করবে। ঠিক আছে, সো এখন সে টেস্ট করার জন্য যে ওয়েটটাকে নিয়ে সে টেস্ট করবে ওই ওয়েটটাকে সে ইলেকট্রনিক ব্যালেন্সে বসায় দেন ওইটার ম্যাসটা মাপবে। ঠিক আছে, সো তাহলে এই প্লাস্টিক স্ট্রিপটাকে সে ইলেকট্রনিক ব্যালেন্সের উপর বসাইলো, দেন ওইটার ম্যাসের রিডিং পাইছে। এখন ম্যাস থেকে ওয়েটে নেওয়ার জন্য কি করতে হয়, সে ইলেকট্রনিক ব্যালেন্সের উপর বসায় ম্যাস পাইলো। এখন ম্যাস থেকে ওয়েটে নেওয়ার জন্য কি করতে হবে, W = mg। সো তাহলে এই ফর্মুলা দিয়ে সে কি করবে, ওয়েট অফ দা প্লাস্টিক স্ট্রিপ বের করবে। ঠিক আছে, সো এটা হলো আমাদের ফার্স্ট এর কাজ। এরপরে কি বলতেছে, suggest how the student could improve the precision of his measurement। কিভাবে প্রিসিশনটা সে ইমপ্রুভ করতে পারে। দেখো সে মিটার রুল ইউজ করছে, সো তাহলে তার এখানের মধ্যে ডিভিশন গুলা, যে ডিসটেন্সের ডিভিশন গুলা 1 সেন্টিমিটার করে। হ্যাঁ, তো এখন সে যদি আরো এমন একটা রুলার নেয় যেখানে আরো ঘন ঘন কতগুলি মার্কিং দেওয়া আছে, মানে কি প্রিসিশন বেশি, যে নাম্বার অফ ডিভিশন বেশি, সো তাহলে ওখানে থেকে সে কি করতে পারবে, তার প্রিসিশন
আরো বাড়াইতে পারবে। প্রিসাইজ মানে কি? প্রিসাইজ মানে তুমি একদম যত ছোট ভ্যালু আছে ওগুলাকেও তুমি ডিটেক্ট করতে পারতেছো, ঠিক আছে, এমন টাইপের। এখানের মধ্যে আমরা অ্যানসারটা একটু দেখি যে ওরা কি বলতেছে অ্যানসারের মধ্যে। হ্যাঁ, আমরা অ্যানসারটা এখানের মধ্যে থেকে দেখি। এই যে কাজটা কি, ফার্স্ট অফ অল প্রিন্সিপাল অফ মোমেন্ট কি ওটা আমরা বললাম। হ্যাঁ, ইলেকট্রনিক ব্যালেন্স ইউজ করলে তো ইমপ্রুভ হয়, ওটা তো আছে, কিন্তু বললাম না যে ওর তো এটা ভালো লাগতেছে না। ওর রকের ওয়েটটা বের করবে মোমেন্টের থ্রুতে, এ প্লাস্টিক স্ট্রিপের ওয়েটটা বের করবে ইলেকট্রনিক ব্যালেন্স দিয়ে, বুঝছো? তো এখন এখানের মধ্যে কাজটা কি, মেজার দ্য মাস অফ দ্য প্লাস্টিক স্ট্রিপ দেন মাল্টিপ্লাই বাই জি, যে W = mg, ঠিক আছে। দেন যেটা বলতেছিলাম যে কিভাবে প্রিসিশন ইমপ্রুভ করা যায়, বাই ইউজিং আ রুলার উইথ স্মলার ডিভিশন, বা আরো ঘন ঘন মার্কিং থাকলে পরে কি করা যাবে, আরো ভালো মতো রিডিং নেওয়া যাবে। অর ইউজ আ মিলিমিটার রুলার, যেটা বললাম যে রুলার উইথ স্মলার ডিভিশন থাকলে পরে কি হবে, তার প্রিসিশনটা বেশি হবে, ঠিক আছে। সো এইটা গেল আমাদের প্রিসিশনের কোয়েশ্চেন। দেন মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট, দ্যাট ইজ নট আ প্রবলেম। এখন বলতেছে ইউজ প্রিন্সিপাল অফ মোমেন্ট টু ক্যালকুলেট দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য মিটার রুল এট 40 সেন্টিমিটার মার্ক। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ফোর্স কত জানি না, এখন 40 সেন্টিমিটার মার্ক পিভট থেকে কতটুকু দূরে আছে, 10 সেন্টিমিটার দূরে, তাই না? সো তাহলে ফোর্স যেটা জানি না এটা পিভটের থেকে 10 সেন্টিমিটার দূরে, সো সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100। আর এইখানে ফোর্সের ভ্যালু হলো 0.2 নিউটন, এই যে এখানে ফোর্সের ভ্যালু হলো 0.2 নিউটন, এন্ড এটা পিভটের থেকে কতটুকু ডিসটেন্স দূরে আছে, 30 সেন্টিমিটার দূরে আছে। হ্যাঁ, বাকি সবগুলা হয়ে গেলে সমস্যা নাই, তো তাহলে তুমি সাবমিট করে দিলে পরে হবে, শ্রাবণ। সো এখন ওইটার ডিসটেন্সটা হলো 30 সেন্টিমিটার, সো তাহলে 30/100। তো এখন এখানে থেকে আমরা ফোর্সের ভ্যালুটা পেয়ে যাব, ফোর্সের ভ্যালুটা আসবে, ঠিক আছে। এখন এইখানের মধ্যে যারা যারা মুখস্থ করছে আগের কোয়েশ্চেন গুলা থেকে, যারা দেখে একটা প্যাটার্ন খোঁজার ট্রাই করছে, তারা বলবে কি, এই যে এখানের মধ্যে দেখো বলতেছে কি, সাজেস্ট আ রিজন ওয়াই দ্য ওয়েট অফ দ্য রক উইল বি ডিফারেন্ট ফ্রম ইওর ক্যালকুলেটেড ফোর্স। হাজার 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 স্টুডেন্ট একই অ্যান্সার দেয়, কি বলে, দ্য রুলার ইটসেলফ হ্যাজ আ ওয়েট, দ্য রুলার ইটসেলফ হ্যাজ আ ওয়েট। কিন্তু রুলারের ওয়েটের যে ইফেক্টটা থাকার কথা, রুলারের ওয়েটটা তো তার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কাজ করে, তাই না? রুলারের ওয়েটটা তার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কাজ করে, আর রুলারটাকে তো সেন্টার অফ গ্র্যাভিটিতেই পিভট করা আছে না, রুলারটাকে আমরা কি করছি, সেন্টার অফ গ্র্যাভিটিতেই পিভট করছি। সো তার মানে কি, রুলারের ওয়েট যত মন চায় তত হোক, এটা তো আমাদের মোমেন্টের মধ্যে কোনো ইফেক্ট আনবে না, আনবে? আমরা কিন্তু এই ব্যাপারটা আগে ক্লিয়ার করে আসছি যে পিভটের উপরে যত ফোর্সই তুমি অ্যাপ্লাই করো, সিন্স দ্য ডিসটেন্স ফ্রম পিভট ইজ 0, the weight of the ruler won't matter, বুঝতে পারছো? সো রুলারের ওয়েট এখানের মধ্যে অ্যান্সার হবে না। এখানের জন্য অ্যান্সারটা কি, আমরা তো ফোর্স যেটা পাইছি, ফোর্সটা কি, রক আর বিকারের ওয়েট মিলায়, হ্যাঁ, রক এন্ড দ্য বিকার কম্বাইন্ড কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছে ওই ফোর্সটা পাইছি। সো তাহলে এখানের মধ্যে আমরা অ্যান্সারটা কি লিখবো, দ্য বিকার হ্যাজ আ ওয়েট অলসো, or আমরা বলবো যে the force we got is a combination of rock and beaker's weight। বুঝা গেছে? সো যারা যারা নাকি মুখস্থ করে অ্যানসার দেয়, তারা এখানের মধ্যে কি দিবে, আগের গুলা কোশ্চেন গুলাতে দেখে আসছে যে রুলারের ওয়েটটাকে কনসিডারেশনে নেওয়া হয় নাই, বা the ruler itself has a weight। সো তাহলে এই স্টুডেন্ট গুলাকে ধরা খাওয়ানোর জন্য এডএক্সেল এই কোশ্চেনটা করছে, বুঝছো? সো তাহলে এখানের জন্য অ্যানসারটা কি হবে, the ruler itself has a weight, এটা হবে না। এখানের জন্য অ্যানসারটা কি হবে, the beaker also has a weight, or আমরা যে ফোর্সটা পাইছি এই ফোর্সটা কি, রক এন্ড বিকারের ওয়েটের কম্বিনেশনে। সো এই যে এখানের মধ্যে দেখো তোমরা মার্ক স্কিমের মধ্যে কি বলতেছে তারা, এই যে ইগনোর রেফারেন্সেস টু মাস অর ওয়েট অফ দ্য রুল, ঠিক আছে। শুধু আমাদের অ্যানসারটা কি বলা যাবে, includes that the weight of the beaker should be subtracted, or আমাদের বিকারের ওয়েটটা এটার সাথে অ্যাড করা আছে, ঠিক আছে। সো এই ব্যাপারটা আমাদের নোটিস করতে হবে। তো এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হইছে?
এটা কিন্তু খুবই ট্রিকি একটা কোয়েশ্চেন, এই জায়গায় অনেক জনের নাম্বার যায়, যত ভালো স্টুডেন্টই হোক মাঝে মাঝে এরকম সিলি মিস্টেক করে ফেলে, বুঝতে পারছো? তো এই ব্যাপারগুলা খুবই সেনসিটিভ, এগুলা একটু চিন্তা ভাবনা করে অ্যানসার গুলা দিতে হয়। এখন এখানের মধ্যে আমাদের আবার কি বলতেছে, ডিসটেন্স হলো 50 সেন্টিমিটার, ফোর্স এই দিক দিয়ে অ্যাপ্লাই করতেছে। সো এখন পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত, পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট কত, ওইটা আমাদের নিয়ে কাজ করতে হবে। সো ফার্স্টে ফোর্স ইজ ইকুয়াল মোমেন্ট ইকুয়ালস টু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট। সো এখন বলতেছে the force required to produce a 4.8 নিউটন মিটার। সো তাহলে মোমেন্ট হলো 4.8, ডিসটেন্স কত আমরা নিব, ডিসটেন্স আমরা কোনটা নিব, 40 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার নাকি 50 সেন্টিমিটার, কোন ডিসটেন্সটা আমরা নিব? আমাদের কি বলছে, we have to take the perpendicular distance from pivot। সো তাহলে এখানে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট কোনটা, এখানের মধ্যে আমাদের পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট হবে the 40 সেন্টিমিটার, যে ফোর্সের লাইনের সাথে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স। যে এখানের মধ্যে কাজটা দেখো, পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভটটা হলো 40 সেন্টিমিটার। সো সেন্টিমিটার থেকে মিটারে নিলে কি হবে, ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ 0.4 এ আসছে। তো তাহলে মোমেন্ট হলো 4.8, সো তাহলে মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স। সো তাহলে এখানে থেকে কি পাইলো, ফোর্সের ভ্যালু পাইছে কত, 12 নিউটন। এটা কিভাবে পারপেন্ডিকুলার ডিসটেন্স হইছে ব্যাপারটা খেয়াল করো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই ব্যাপারটা বুঝতে হবে। দিস ইজ দ্য লাইন অফ ফোর্স and this is the line of action of the pivot। এখন এইটা কি হবে, this is the perpendicular distance between them, ঠিক আছে? This is the perpendicular distance between the pivot and the force। হ্যাঁ, আমাদের ফোর্স যদি হইতো এইটা, আমাদের ফোর্স যদি এরকম একটা অ্যাঙ্গেলে দেওয়া হইতো, ফোর্স যদি দেওয়া হইতো এরকম, ঠিক আছে, ফোর্স যদি এরকম দেওয়া হইতো, সো তাহলে আমাদের কি ফোর্স আর পিভটের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স এখানের মধ্যে কত আসতো, ফোর্স আর পিভটের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স আমাদের আসতো যে লাইক এই। তো এখন আমাদের পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট কত হইতো, এইটা, এই ডিসটেন্সটা হইতো আমাদের পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট। সো তাহলে অলওয়েজ আমাদের কি করতে হবে, পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভটটাকে কনসিডারেশনে নিতে হবে। অন্য সবগুলা টাইমে সুন্দর মতো যা ডিসটেন্স দেওয়া থাকে পারপেন্ডিকুলার ডিসটেন্সে দেওয়া থাকে, এর জন্য আমাদের এত বেশি প্রবলেম হয় না। সো এটার জন্য আমাদের পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম পিভট কত, এটা ভালো মতো দেখে নিতে হবে। এখন বলতেছে একটা মেকানিকের কি করতে হবে, একটা বোল্ট আনডু করতে হবে, যার জন্য মোমেন্ট লাগবে হলো 9.6। তো এখন সে কিভাবে এই 9.6 নিউটন মিটার ফোর্স মোমেন্টটা অ্যাপ্লাই করতে পারবে, ইদার সে বেশি ফোর্সে পুল করবে বা বেশি ফোর্স অ্যাপ্লাই করবে, অর তাকে একটা লম্বা একটা স্প্যানার ইউজ করতে হবে, যে স্প্যানার যত লম্বা হবে তো তার মানে ফোর্সের সাথে পিভটের ডিসটেন্সটা তত বেশি হবে। সো ফোর্সের সাথে পিভটের ডিসটেন্স যত বেশি তত ইজিলি সে কি করতে পারবে, এটাকে বোল্টটাকে ঘুরাইতে পারবে। অলরাইট, সো তাহলে এটা হলো আমাদের মেইন ব্যাপার। এরপর আর কয়টা কোশ্চেন আছে বাকি, এই কোশ্চেন গুলা থেকে কারো কোনো কনফিউশন আছে? এর মধ্যে অনেকজন দেখলাম যে অলরেডি গায়েব হয়ে গেছে। পরের যে সব কোশ্চেন গুলো আছে এখানের মধ্যে কোনটার মধ্যে প্রবলেম আছে একটু বলো তো। সবগুলা কিন্তু আমাদের মোরলেস একই টাইপের, হ্যাঁ, একই টাইপের কনসেপ্ট। আগে যেগুলা করানো হয়েছে ওগুলা ইউজ করে করে বাকিগুলো করতে পারা উচিত, বুঝছো? বাকিগুলাতে কি কোনো স্পেসিফিক কোনো প্রবলেম ফেস করছো মার্ক স্কিম দেখার পরেও? No, sir. অলরাইট, সো তাহলে যদি কোনো প্রবলেম না থাকে সো তাহলে সবগুলা 1 বাই 1 এরকম সলভ করে দেওয়ার কোনো মানে নাই আসলে, বুঝছো? সবগুলা জিনিস এরকম নিজে নিজে কয়টা জিনিস শিখতে হয়, হ্যাঁ। সো তাহলে অনেকগুলা কোশ্চেন আমি সিরিয়াল ওয়াইজ সবগুলা করাই দিছি, তাহলে যেন বাকিগুলাতে সেম কনসেপ্ট তোমরা ওরকম ইউজ করতে পারো। বাট মাথায় রাখতে হবে ওরকম যে সব কোশ্চেনেরই এরকম আমাদের একটার সাথে আরেকটার এমন কানেকশন থাকবে। এই যে এখানের মধ্যে দেখো স্পেসিফিক্যালি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যে পাওয়ার সাপ্লাই এর সাথে ম্যাগনেটের, তো এখানের জন্য কি আসে, এরকম একটা ফোর্স আসে, ঠিক আছে?
ম্যাগনেট আর কয়েলের সাথে কিভাবে এরকম আমাদের ফোর্স অ্যাপ্লাই হয়, আমরা তো এটা পড়ছিলাম মোটর ইফেক্টের মধ্যে, যে দুইটা ম্যাগনেটিক ফিল্ড একসাথে ওভারল্যাপ করলে কি করবে, দুইটা ম্যাগনেটিক ফিল্ড একসাথে ওভারল্যাপ করলে পরে তখন ফোর্স অ্যাপ্লাই হয় উইকার রিজিয়নের দিকে, যে স্ট্রঙ্গার ফিল্ড থেকে উইকার ফিল্ডের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। সো এরকম। তো এখন এইভাবে করে আমাদের এই জায়গার মধ্যে ইনভেস্টিগেশনের কাজটা চলছে। সো তাহলে কারো যদি স্পেসিফিক কোনো প্রবলেম না থাকে, সো তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করবো আর কি, বুঝছো? অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, এন্ড নাম্বার অফ পার্টিসিপেন্ট বেসিক্যালি অনেক কমে গেছে। যারা যারা অ্যাকচুয়ালি শিখতে চায় আর যাদের অ্যাকচুয়ালি শিখার ইচ্ছা আছে তারা এখানের মধ্যে থেকে গেছে, বাকিরা সবাই বলে হ্যাঁ প্রবলেম শেষ, আরে কতক্ষণ ক্লাস করবে, থামে না কেন, এত কথা বলে কেন, বুঝছো? আচ্ছা, তো তাহলে এইটা ছিল আমাদের আজকের ক্লাস। সো ফ্রাইডেতে তোমাদের টেস্টটা হবে, ফ্রাইডেতে তোমাদের ইউনিট 1 এর উপর টেস্ট, পুরো ইউনিট 1, হ্যাঁ পুরো ইউনিট 1 এর উপর টেস্ট। এখন ওখানে এই ফ্রাইডেতে আমি মোস্ট প্রবাবলি কন্ডাক্ট করতে পারবো না। তোমাদের যে ভাইয়াটা আসিফ জামিল, যে নাকি ওইরকম কোশ্চেন গুলা কন্ডাক্ট করে নরমালি, যে কোশ্চেন বানায় আর কোনো প্রবলেম থাকলে পরে সলভ করে দেয়, ও এক্সামটা কন্ডাক্ট করবে, ঠিক আছে? সো ফ্রাইডেতে 7:15 এ ও এক্সামটা কন্ডাক্ট করবে, আমি যেরকম করে করতাম, দেন ওরকম ভাবে নাম্বারও তোমরা পেয়ে যাবা। আমি একটু একটা ফ্যামিলি আউটিং এ যাবো, সো এর জন্য ফ্রাইডেতে আমি থাকতে পারবো না আর কি। বেসিক্যালি লাস্টের দিকে আসতে পারি, যে তখন অলরেডি বাসায় চলে আসবো, সো তখন আমি জয়েন করতে পারি, বাট এক্সামের মেইন টাইমে আমি নাও থাকতে পারি আর কি, ঠিক আছে? সো এর মানে এই না যে তোমরা টেস্ট দিবা না, বাকি সবার তো নাম্বার আমি দেখবই, ঠিক আছে? সো দ্যাটস ইট ফর টুডে। আজকে আমরা এখানে শেষ করি। ফ্রাইডের জন্য ভালো মতো প্রিপারেশন নাও, ওকে? বাই স্যার, আসসালামু আলাইকুম। বাই। ওয়ালাইকুম আসসালাম।